আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আহ আজকে আবার একটা আমরা লাইভ ক্লাস করার জন্য চলে আসছি। আর আজকের ক্লাসটা আপনারা দেখতেই পাচ্ছেন, টপিকটা দেখেই বোঝা যাচ্ছে যে অনেক 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 ইম্পর্টেন্ট ক্লাস, তাই না? অনেক ইম্পর্টেন্ট টপিক আপনাদের সবার। খুবই পছন্দের একটা টপিক বলতে গেলে, অনেকে আমরা পারি না, কিন্তু আমরা জানি যে এখান থেকে যেহেতু কোশ্চেন আসে, তাই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সেটা হচ্ছে শতকরা পাশ ফেল। তো আজকে আমরা আমাদের লাইভ, মানে আমি যে পেইড ব্যাচের ক্লাসটা নিচ্ছি, এটা পাবলিকলি সবাই দেখতে পারার জন্য আমি পেজে ক্লাসটা লাইভ নিচ্ছি। আজকে আমাদের পেইড ব্যাচের হচ্ছে 6 নম্বর ক্লাস। আমি শতকরার উপরে আপনাদের প্রায় আমি 6টা, ইতিমধ্যে 5টা ক্লাস নিয়ে ফেলছি। আমরা 9 নম্বর টাইপে আছি। স্লাইড নাম্বার আসলে এটা 246। আমরা ধীরে 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 প্রত্যেকটা জিনিসের মানে একেবারে বেসিক থেকে শুরু করে শর্টকাট, লিখিত নিয়ম সবকিছু শিখছি, তাই না? ওকে। তো ঠিক আছে, আজকেও আমরা শিখে যাব আমাদের পেইড ব্যাচে। আমি একটু দেখে নেই আমাদের আমরা যে পেইড ব্যাচটাতে আমরা যারা ক্লাস করছি, আমাদের এইখানে আমরা সবাই মিলে আমাদের গ্রুপ, এই যে ওয়েবসাইটে আমাদের আসলে কাউন্ট হয়ে যায় যে এই পেইড ব্যাচে এখন পর্যন্ত 3500, মানে 3578 জন আমরা ক্লাস করছি। তো আমরা সবাই মিলে একসাথে ক্লাস করছি, সমস্যা নাই। তো প্রতিদিনই আবার 50 জন 100 জন করে প্রতিদিনই অ্যাড হচ্ছে। তবে আমি একটা কথা বলবো, যত দ্রুত, মানে যদি কেউ নতুন কেউ যদি ক্লাসে জয়েন করবে, তারা দ্রুত ক্লাস মানে জয়েন করলে সবগুলো লাইভ ক্লাসগুলো করতে পারবে, যেহেতু আমাদের কেবল একটা টপিক। আগামীকালকে টপিকটা শেষ হবে, শতকরার 7টা ক্লাস আগামীকালকে সপ্তম ক্লাস হিসেবে শেষ হবে। এবং শুক্রবার থেকে শনিবার, শুক্রবার সকাল থেকে শনিবার দুপুর 12টা পর্যন্ত আপনারা এক্সাম দিতে পারবেন। প্রত্যেকটা টপিকের উপরে এরকম এক্সাম হবে, আমার ওয়েবসাইটে এক্সাম হবে। এবং এক্সামটার রেজাল্ট আমি পাবলিকলি আপনাদেরকে সলভ দিব এবং রেজাল্টটা আপনাদের পাবলিশ করব। তো এই আর কি আমাদের নেক্সট নেক্সট চিন্তা ভাবনা, আমরা আসলে কি করব। তো ঠিক আছে, আপনারা সবাই যদি ক্লিয়ারলি শুনতে পান, তাহলে ক্লিয়ার কথাটা লিখে দেন। আমরা আমরা মনে হয় আমরা শুরু করে দিতে পারি। আমি একটু দেখে নেই, তারপরও কমেন্ট টমেন্ট গুলো একটু দেখে নেই। সবাই আমরা ক্লিয়ারলি, আমরা, হ্যাঁ। স্যার একটা প্রশ্ন, বেশি বেশি লিখলে ভালো হয় নাকি বেশি বেশি খাতায় লিখলে বেশি পারা যায়? গত দিনের 11 নম্বরটা 71 নম্বরটা ক ধরে সমাধান? আচ্ছা, করাই দিব পরে। কালকের 71 নম্বরটা ক ধরে সমাধান করার কথা বলছেন, পরে করাই দিব। আজকে আমরা পাশ ফেল, শতকরা পাশ ফেল করব। তো ঠিক আছে, আমরা কি সবাই রেডি আছি? আমরা ক্লাসটা করার জন্য সবাই রেডি হয়ে গেছি কিনা? একটু কমেন্ট করেন সবাই আমরা রেডি আছি কিনা। আমি একটু দেখে নেই যে আমাদের গ্রুপে এটা আই থিঙ্ক, ওকে, প্রাইভেট গ্রুপটাতে, হ্যাঁ। হুম হুম, ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, আমরা শুরু করে দেই, কি বলেন? আমাদের, আমরা যদি সবাই শুরু করে দেই, আমরা সবাই যদি রেডি হয়ে থাকি, রেডি কথাটা বলে দেন, আমরা শুরু করে দিব তাহলে। সবাই যদি রেডি হয়ে থাকি। ওকে, রাইট, সবাই রেডি। হ্যাঁ, আজকের ক্লাসটা সবাই দেখতে পারবে। আজকের আজকের ক্লাসটা পাবলিকলি নিচ্ছি, সবাই দেখতে পারবে। তো শতকরা পাশ ফেল। তো এই যে শতকরা পাশ ফেল, এইটা যদি আমরা বলি যে শতকরা পাশ ফেলের অঙ্ক কিভাবে করে আপনি করবেন, শতকরা পাশ ফেলের অঙ্ক। তো সেইটা করার জন্য একটা জিনিস আপনাকে বুঝতে হবে। এটা নর্মালি নর্মালি মানে দুইটা জিনিসের উপর বেস করে হয়, এটা দুইটা নিয়মে করা যায়। তো তার মধ্যে সবচেয়ে সহজ নিয়মটার কথা আগে আমি বলি। এই সবচেয়ে সহজ নিয়মটা আসছে কোথা থেকে, বেসিকও আমরা শিখবো, কোনো সমস্যা নাই, খুবই ইজি। তো প্রথমত একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে শতকরা পাশ ফেলের সূত্রটা মূলত আমাদের সেটের ফর্মুলা থেকে আসে। কিসের ফর্মুলা? সেটের ফর্মুলা। তো সেটের ফর্মুলাটা আমি একটু লিখে ফেলি। সেটের একটা ফর্মুলা আছে, সেটা লিখে ফেলি। আপনাদের এই সেটের ফর্মুলা মুখস্থ রাখতে হবে তা বলছি না, তারপরও বেসিক হিসাবে উপরেই লিখে রাখতেছি। এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ
এ ইন্টারসেকশন হচ্ছে বি, এন অফ এ ইন্টারসেকশন হচ্ছে বি। এটা একটা সেটে এই ধরনের একটা ফর্মুলা আছে। অ্যাকচুয়ালি এটা একটা ফর্মুলা আছে, এই জায়গাটা থেকে জিনিসটা আসে। জিনিসটা কি এটা আমি একটু বলে বুঝাবো, কোনো সমস্যা নাই। তাহলে এই ইন্টারসেকশন কি, ইউনিয়ন কি, হ্যাঁ এগুলো পরের হিসাব। তো জিনিসটা মিনিং কি বহন করে সেটা আমি একটু বলি। যে এইটা বলতে আমরা একটা জিনিস বুঝবো, যে যদি আমি এইটা বুঝি যে অন্তত অন্তত একটিতে, আমাকে যদি কখনো বলা হয় অন্তত একটিতে পাস, আমাকে যদি বলা হয় যে অন্তত একটিতে পাশের মান আমাকে বের করতে হবে, অন্তত একটাতে পাশের মান, তাহলে তাহলে আমাকে যেই জিনিসটা, যেই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে প্রথম বিষয়ে পাস, প্রথম বিষয়ে পাস, পাস অফ প্রথম বিষয়, প্রথম বিষয়ে পাস প্লাস পাস অফ দ্বিতীয় বিষয়, দ্বিতীয় বিষয়ে কতজন পাস করছে সেইটা, মাইনাস উভয় বিষয়ে পাস করছে কতজন সেটা। প্রথম বিষয়ে পাস প্লাস দ্বিতীয় বিষয়ে পাস মাইনাস উভয় বিষয়ে পাস, এটা আমরা মনে রাখবো। মানে এইটা বলতে আসলে যেই জিনিসটা বুঝায় এ অথবা বি, এ অথবা বি মানে এ একটা মনে করেন সাবজেক্ট, বি একটা সাবজেক্ট, এ ইউনিয়ন বি, এই যে ইউ, ইউ এর মতো যেটা থাকে, মানে কাপের মতো যেটা থাকে সেটাকে বলে ইউনিয়ন। এ ইউনিয়ন বি মানে এ অথবা বি, এ অথবা বিতে পাস করবে এইরকম লোক, এ অথবা বি মানে এ অথবা বি অথবা দুইটাতেই পাস করবে, অর্থাৎ যে কোনো একটাতে হইলেও পাস করছে, সেটাকে বলা হয় হচ্ছে ইউনিয়ন বি। সেইটা সমান হচ্ছে এন অফ এ, মানে এ বিষয়ে পাস করছে প্লাস বি বিষয়ে পাস করছে মাইনাস উভয় বিষয়ে পাস করছে, এ এবং বি দুটো বিষয়ে পাস করছে। এইটা হচ্ছে ফর্মুলা। কিন্তু আমাদেরকে আরো একটা জিনিস মনে রাখতে হবে, এটা যেমন একটা ফর্মুলা, এইটার মতোই আমরা আরো একটা ফর্মুলা মনে রাখবো, সেটা হচ্ছে অন্তত একটিতে ফেল, অন্তত একটিতে ফেল সমান প্রথম বিষয়ে ফেল, প্রথম বিষয়ে ফেল প্লাস দ্বিতীয় বিষয়ে ফেল মাইনাস, মাইনাস উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল। ঠিক আছে, মাইনাস উভয় বিষয়ে ফেল, প্রথম বিষয়ে ফেল প্লাস দ্বিতীয় বিষয়ে ফেল মাইনাস উভয় বিষয়ে ফেল। মানে ফেলের কথা যদি আসে তখন ফেলের বিষয়টাও চলে আসবে, যে প্রথম বিষয়ে ফেল করতে কতজন সেটা, প্লাস দ্বিতীয় বিষয়ে ফেল করতে কতজন সেটা, মাইনাস উভয় বিষয়ে ফেল করতে কতজন সেটা। তাহলে প্রথম বিষয়ে ফেল প্লাস দ্বিতীয় বিষয়ে ফেল মাইনাস উভয় বিষয়ে ফেল সমান হচ্ছে অন্তত একটা বিষয়ে ফেল। এই দুটা জিনিস আমরা মনে রাখা কিন্তু খুবই সহজ। পাস বললে পাস সবগুলাই পাস, ফেল বললে সবগুলাই ফেল। এইখান থেকে এই অন্তত একটা বিষয়ে পাস যদি আপনি বের করে ফেলতে পারেন, অন্তত একটা বিষয়ে পাস যদি আপনি বের করে ফেলতে পারেন, তাহলে আমাদেরকে এইটা এইটা মনে রাখতে হবে যে এইটা থেকে উভয় বিষয়ে ফেল খুবই সহজে বের করা যায়, বের করা যায়। আচ্ছা এটা আলাদা কালে দিয়ে লিখি, এইটা থেকে আমরা উভয় বিষয়ে ফেল খুবই সহজেই বের করতে পারবো। কিভাবে? যে যেহেতু অন্তত একটি বিষয়ে পাস বের করে ফেলছি, সেটা মোট সংখ্যা থেকে অন্তত একটি বিষয়ে পাস বাদ দিলে উভয় বিষয়ে ফেল বের হবে। আবার এইখান থেকে আমরা উভয় বিষয়ে পাস খুবই সহজে বের করতে পারবো, অন্তত একটি বিষয়ে ফেল বাদ দিই তাহলে উভয় বিষয়ে পাস বের করতে পারবো। এই দুইটা জিনিস আমরা দেখব। তবে মানে এগুলো বাদ দিয়েও আরো একটা নিয়ম আছে, সেই নিয়মটাও আমরা খুঁজবো। দেখেন একটা অঙ্ক, দেখেন অঙ্ক দেখলে ক্লিয়ার হবেন জিনিসটা আসলে কি বুঝাইছি, জিনিসটা আসলে কি বলছি। একটু ভালো করে মনোযোগ দেন, খেয়াল করেন, খুবই মনোযোগ দিয়ে খেয়াল করেন, শুনেন কি অবস্থা। বলেছে কোনো পরীক্ষায় শিক্ষার্থীর 70% ইংরেজি, 70% কিসে, ইংরেজিতে, আর 50% বাংলায় পাশ করে। কিসের মান দেওয়া আছে? পাশের মান, পাশের মান দেওয়া আছে। যদি উভয় বিষয়ে 50% পাশ করে, এই এই যে পাশ দেওয়া আছে, উভয় বিষয়ে পাশ দেওয়া আছে, তার মানে পাশ দিয়ে অঙ্ক করতে হবে। বাংলাতেও পাশ দেওয়া আছে, ইংরেজিতেও পাশের পরিমাণ দেওয়া আছে, সবই পাশ দেওয়া আছে। সবগুলা উভয় বিষয়ে পাস দেওয়া আছে, বাংলাতেও পাস দেওয়া আছে, ইংরেজিতেও পাস দেওয়া আছে। সব পাস দেওয়া থাকলে কি আমার পাশের ফর্মুলায় অ্যাপ্লাই করব, অন্তত একটিতে পাস। এবং আমাকে বেরও করতে বলছে অন্তত একটি বিষয়ে পাস করেছে কতজন, সেটারই মান বের করতে বলেছে, সেটারই মান বের করতে বলেছে। তাহলে আমরা তো ফর্মুলা খুবই সুন্দর জানি, যে অন্তত, অন্তত একটিতে পাস, অন্তত একটিতে পাস সমান প্রথম বিষয়ে পাস, মানে হচ্ছে ইংরেজিতে পাস। তাহলে ইংরেজিতে পাস
এখানে আমরা ইংরেজিতে না লিখে প্রথম বিষয়ে পাস, পাস অফ প্রথম বিষয় প্লাস পাস অফ দ্বিতীয় বিষয় মাইনাস পাস অফ উভয় বিষয়, পাস অফ উভয় বিষয়। ঠিক আছে, তাহলে প্রথম বিষয়ে পাস করেছে 70%, তাহলে প্রথম বিষয়ে 70% পাস করলো। দ্বিতীয় বিষয়ে পাস করছে 50%, তৃতীয় বিষয়ে পাস করছে, তৃতীয় বিষয়ে পাস করছে, সরি তৃতীয় বিষয় বলছে, উভয় বিষয় পাস করছে আবার 50%। তাহলে প্রথম আর দুইটা যোগ করে উভয় বিষয়টা আমরা বিয়োগ করে দিব, মাইনাস হচ্ছে 50%। তাহলে 50-50 কাটা গেলে থাকে হচ্ছে 70%। তাহলে অন্তত একটা বিষয় হলো পাস করছে কত পার্সেন্ট? 70%, রাইট? এটাই হলো, এটাই হলো আমাদের অ্যান্সার। সবাই কি বুঝেছি? সবাই বুঝেছে? অনেকে 30% দিচ্ছে, যেটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। আমাকে বলেছে অন্তত একটিতে পাস করছে কত পার্সেন্ট, অন্তত একটা হইলেও পাস করছে কত পার্সেন্ট। তাহলে অন্তত একটিতে পাস সমান কি? প্রথম বিষয়ে পাস প্লাস দ্বিতীয় বিষয়ে পাস মাইনাস উভয় বিষয়ে পাস। এইটা যদি বলেন যে না আমি আর একটু সূত্রটা লিখে করব, তাহলে সূত্র এইটা, সূত্র হচ্ছে এইটা, যে এন অফ, আমি যদি বলি ইংলিশ আর বাংলা, তাহলে ই ইউনিয়ন বি, ইংলিশে পাস, ইংলিশে অথবা বাংলায় পাস করছে, মানে অন্তত একটা বিষয় হলেও পাস করছে, ইংলিশ অথবা বাংলা যে কোনো একটাতেও পাস করছে, সমান এন অফ ইংলিশে পাস প্লাস এন অফ বাংলায় পাস মাইনাস এন অফ ইংলিশ এন্ড বাংলা দুইটাই পাস। আপনি বলবেন যে রিটেন পরীক্ষায় কি উপরের লাইনটা লিখতেই হবে? অ্যান্সার হচ্ছে না, না লিখলেও চলবে, কোনো সমস্যা নাই। এইটা লাইন না লিখলেও চলবে, আপনি এই লাইনটা লিখেও অঙ্ক করতে পারেন, না লিখলেও সমস্যা নেই, ওই যে আমার মতো এইখান থেকেও অঙ্ক করতে পারেন, কোনো সমস্যা নাই। মানে অন্তত একটাতে পাস সমান কি? প্রথম বিষয়ে পাস প্লাস দ্বিতীয় বিষয়ে পাস মাইনাস উভয় বিষয়ে পাস। প্রথমটাতে পাস করছে কত পার্সেন্ট? 70%। দ্বিতীয়টাতে পাস করছে কত পার্সেন্ট? 50%। আর উভয়টাতে পাস করছে কত পার্সেন্ট? আবার 50%। তাহলে প্রথমটাতে পাস প্লাস দ্বিতীয়টাতে পাস মাইনাস উভয় বিষয়ে পাস, মানে অন্তত একটা বিষয়ে পাস। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? হ্যাঁ, এটাই রিটেন, এইটাই রিটেন। এই অঙ্কটা করার, এই অঙ্কটা করার বিকল্প আরেকটা রিটেন পদ্ধতি আছে, বিকল্প আরেকটা রিটেন পদ্ধতি আছে, বিকল্প আরেকটা রিটেন পদ্ধতি আছে। সেটা কি? এইটা রিটেন পদ্ধতি কি সবাই বুঝেছি? আমাদের এইটা রিটেন পদ্ধতি সবচেয়ে সহজ। কি? অন্তত একটা বিষয়ে পাস, এটা যদি বের করতে বলে তাহলে প্রথমটাতে পাস প্লাস দ্বিতীয়টাতে পাস মাইনাস উভয় বিষয়ে পাস করলেই আমাদের অ্যান্সার শেষ। এটা কি সবাই ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এইভাবে করে রিটেনে করবেন, এইভাবে করে রিটেনে আসলে করা যাবে, কোনো সমস্যা নাই। ডিসুম ডিসুম ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি, পারবো। আচ্ছা ঠিক আছে। এইটার দ্বিতীয় পদ্ধতি যেটা ছোটদের পদ্ধতি, মানে ছোটদের পদ্ধতি আমি এইটা যে দিলাম, এইটা হচ্ছে ক্লাস ক্লাস 9-এর স্টুডেন্টের জন্য এই পদ্ধতি ছিল, এবং ক্লাস 9-এর স্টুডেন্ট প্লাস জবের স্টুডেন্ট, এমন কিছু কিছু স্টুডেন্ট আছে বা যারা, যারা অনেকেই আপনাদের পড়াশোনা করান, যারা মানে এই সব পদ্ধতি জানে না, তারা, তাদের জন্য ক্লাস 6-7-এর একটা পদ্ধতি আছে, ছোটদের পদ্ধতি। এটা ছোটদের পদ্ধতিটা আমি একটু বলে রাখি, ছোটদের পদ্ধতি এটা বলা হয়। সেটা কি? সেটা এই ফর্মুলা ইউজ না করে ভেঙে ভেঙে করে। কিরকম ভেঙে ভেঙে করে সেটাও একটু আমি বলে দিই কিরকম। যে ইংরাজিতে পাশ করছে, ইংরাজিতে পাশ করছে হচ্ছে 70%। আপনি একটা জিনিস চিন্তা করেন, মনে করেন 100 জনে 70 জন হচ্ছে ইংরাজিতে পাশ করছে, আবার বাংলায় পাশ করছে 50%, আবার উভয় বিষয়ে পাশ করছে 50%। একটা জিনিস বুঝেন, এই যে ইংরাজিতে পাশ করছে, ইংরেজিতে পাশ করেছে যে 70%, ইংরেজিতে পাশ করেছে 70%, পাশ করেছে 70%, পাশ হচ্ছে 70%, এর মধ্যে উভয় বিষয়ে পাশ করছে হচ্ছে 50%। আপনাকে আমি যদি বলি যে যারা যারা ইংরেজিতে পাশ করছে, যেই 70 জন, বললাম 100 জনে 70 জন, সেই 70 জনকে একটা ক্লাসের রুমে বসাইলাম, সেই ক্লাসরুমে বসানোর পরে বললাম ভাইয়া, যারা আপনারা ইংলিশের সাথে সাথে বাংলায়ও পাশ করছেন তারা এখান থেকে বের হয়ে যান। তাহলে এই দুটাতেই পাশ করছে এমন কতজন বের হয়ে যাবে? আপনি জানেন যে ইংলিশ আর বাংলা দুটাতেই উভয় বিষয়ে পাশ করছে 50%, এই যে 50% উভয় বিষয়ে পাশ করছে, এই যে 50% উভয় বিষয়ে, তাহলে 50 জন বের হয়ে যাবে। তাহলে শুধু ইংরেজিতে যারা পাশ করছে তারা যদি বসে থাকে, তাহলে শুধু ইংরেজিতে কয়জন পাশ করছে? যারা ওখানে বসে বসে থাকবে তারা কতজন? শুধু ইংরেজিতে পাশ করছে আসলে 70% থেকে আমার ওই 50% যদি বাদ চলে যায়, তাহলে বাকি 20% হচ্ছে এরা বসে থাকবে চুপ করে, এরা চুপ করে বসে থাকবে।
এটা চুপ করে বসে থাকবে যে না আমরা শুধু ইংরেজিতেই পাশ করছি, আর যারা দুইটাতেই পাশ করছে ওরা বের হয়ে গেছে। 50 জন তো দুইটাতেই পাশ করছিল। প্রথমে 70 জনকেই ডাকছি, সেখান থেকে যারা এর মধ্যে দুটাতেই পাশ করছে তাদেরকে বের করে দিচ্ছি, তাহলে আছে আর কয়জন? 20 জন, 100 জনে 20 জন আর আছে, তাই না? এরকম করে বাংলায় পাশ করছে কত পার্সেন্ট? বাংলায় পাশ করছে হচ্ছে 50%। তার মধ্যে উভয় বিষয়ে পাশ করছে যত পার্সেন্ট, তাকে যদি আমি আউট করে দিই, মনে করেন যারা যারা বাংলায় পাশ করছে তাদেরকে আমি একটা রুমের মধ্যে বসাইলাম, এরা হচ্ছে বাংলার বস। এরপরে বললাম যারা বাংলার সাথে ইংরেজিতেও পাশ করছেন, মানে উভয় বিষয়ে পাশ করেন, তারা বের হয়ে যান। কয়জন বের হয়ে যাবে? এদের মধ্যে থেকে 50 জনই বের হয়ে যাবে, কারণ 50 জন, আমি জানি যে 50 জন উভয় বিষয়ে পাশ করছে, তার মানে এই 50 জনই তারা যারা বাংলায় পাশ করছে, এরা সবাই উভয় বিষয়েই পাশ করছে। তার মানে শুধু বাংলায় পাশ করছে হচ্ছে 0। এমন কেউ নাই আসলে যে শুধু বাংলায় পাশ করছে, কারণ আপনি 50 জনকে ডাক দিলেন, কারা এরা? বাংলা পাশ করছে। এখন 50 জন কিন্তু উভয় বিষয়ে পাশ করছে, তার মানে এই 50 জনই উভয় বিষয়ে পাশ করছে। কারণ বাংলায় পাশ করতেই তো হবে উভয় বিষয়ে পাশ করতে হলে। এই 50 জনকে যদি বাইর করে দেন যে যারা উভয় বিষয়ে পাশ করছে, তাহলে শুধু বাংলায় পাশ করছে কিন্তু 0 জন। এখন উভয় বিষয়ে পাশ করছে কতজন? উভয় বিষয়ে পাশ হচ্ছে, উভয় বিষয়ে পাশ করছে তো আমাদের 50%, তাই না? 50%। তাহলে আমরা এখান থেকে যদি আমি বলি শুধু ইংরেজিতে পাশ করছে 20%, শুধু বাংলায় পাশ করছে 0%, উভয় বিষয়ে পাশ করছে 50%, তাহলে মোট পাশ মানে অন্তত একটিতে হইলেও পাশ, অন্তত একটিতে পাশ, অন্তত একটিতে পাশ মানে কি? একটা হইলেও পাশ করছে। এই যে শুধু ইংরেজিতে 20%, শুধু বাংলায় তো 0, আবার উভয় বিষয় হচ্ছে 50, অন্তত একটা হইলেও পাশ করছে কত পার্সেন্ট? 20% প্লাস 0% প্লাস 50%, মানে হচ্ছে অন্তত একটা বিষয় হইলেও পাশ করতে হচ্ছে 70%। এইটা হচ্ছে দ্বিতীয় নিয়ম, যেটা ছোটদের নিয়ম। এটা কাদের নিয়ম? ছোটদের নিয়ম। এই নিয়ম সোজা নাকি এই নিয়ম সোজা? ডেফিনেটলি এই নিয়ম সোজা। এই নিয়মটা আপনাকে জানতে হবে। এটা হচ্ছে সেটের একটা ফর্মুলা। ইভেন এইটার উপরে বেস করে ভেন ডায়াগ্রাম দিয়েও অঙ্ক করা হয়, ভেন চিত্র দিয়েও এই অঙ্ক করা যায়। এই অঙ্ক করা যায় ভেন চিত্র দিয়ে। যে ভেন চিত্র দিয়ে কিভাবে করতে হয় এটাও খুবই মজার। ভেন চিত্র দিয়ে কিভাবে করতে হয় সেটা আমি এর পরের পরের অঙ্কটাতে বুঝাই দিব, সমস্যা নেই। ভেন চিত্র দিয়ে আসলে অঙ্কটা করা যায়। ঠিক আছে, ওকে, ক্লিয়ার, বুঝেছি। তাহলে প্রথমটিতে পাস, দ্বিতীয়টিতে মাস মাইনাস উভয় বিষয় পাস করলেই আমাদের আসলে অন্তত একটিতে পাস বের হয়ে যাবে, অন্তত একটাতে পাস বের হয়ে যাবে। রাইট, বুঝছি, ক্লিয়ার, ওকে। আচ্ছা দেখেন, এখন এইখানে খেয়াল করেন, এইখানে যে বলছে কোন পরীক্ষায় 70% ইংরাজিতে, 70% গণিতে এবং 60% ইংরাজিতে পাশ করে, এবং 50% হচ্ছে উভয় বিষয়ে পাশ করে। তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে? শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে? এই অঙ্কটা কি উপরে সূত্রটা লিখতে হবে? না লিখলেও চলবে, লিখেই বলেই তো দিচ্ছি, ওকে। তাহলে দেখেন, উভয় বিষয়ে পাশ করার কথা বলা আছে, যখনই উভয় বিষয়ে পাশ করার কথা বলবে তখনই আমরা এই সূত্রে চলে যাব। যেহেতু সবগুলা পাশ দেয়া আছে, তাহলে পাশ দিয়ে ফর্মুলাটা আমি লিখে ফেলবো, পাশের ফর্মুলাটা অন্তত একটিতে পাশ। আমরা চলে আসব অন্তত একটিতে পাশ, আমরা লিখবো অন্তত একটিতে পাশ, আমাদের সূত্র লেখার প্রয়োজন নাই, আমি বুঝাই দিলাম যে ওটা একটা সূত্র। অন্তত একটিতে পাস সমান কি? সমান হচ্ছে পাস অফ প্রথম বিষয় প্লাস পাস অফ দ্বিতীয় বিষয় মাইনাস পাস অফ উভয় বিষয়, তাই না? পাস অফ উভয় বিষয়। তাহলে প্রথম বিষয়ে পাস প্লাস দ্বিতীয় বিষয় পাস মাইনাস উভয় বিষয় পাস। তাহলে আমরা কি পাচ্ছি? দেখেন, গণিতেও পাস দেওয়া আছে, ইংরেজিতেও পাস দেওয়া আছে, তাহলে প্রথম বিষয়ে পাস 70%, প্রথম বিষয়ে পাস করতে 70%, ঠিক আছে। দ্বিতীয় বিষয়ে পাস, দ্বিতীয় বিষয়ে পাস হচ্ছে ইংরেজিতে পাস 60%, তাই না? 60% মাইনাস উভয় বিষয় পাস, উভয় বিষয় পাস কত? 50%, এটা মাইনাস চলে যাবে, মাইনাস 50%, বিয়োগ করে দিলাম। তাহলে এই দুটা যোগ করলে আমাদের আসতেছে 130। তাহলে 130 থেকে আমরা যদি 50 বিয়োগ করি তাহলে থাকে কত? 80। তাহলে এখানে থাকে হচ্ছে আমাদের 80%। 80% হচ্ছে অন্তত একটা বিষয় হলো পাস করছে। আমি একটু চিন্তা করি, অন্তত একটিতে পাস আমার কাছে চাইছে কিনা? অ্যান্সার হচ্ছে না, আমার কাছে অন্তত একটিতে পাস চায় নাই। আমার কাছে চেয়েছে এবার শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে। কতজন বলতে কত পার্সেন্ট, কারণ সব তো পার্সেন্টেজে দেওয়া, সব পার্সেন্টেজে যাওয়া। তাহলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে? আপনি একটা জিনিস বুঝেন, অন্তত একটা হইলেও পাস করছে, সেটা হচ্ছে 80%, মানে এর মধ্যে কারা কারা আছে? একটা বিষয় পাস করলো
একটা বিষয়ে পাশ করছে অথবা দুইটা বিষয়ে পাশ করছে, মানে যে কোনো একটা ধরলাম, কেউ কেউ গণিতে পাশ করছে, কেউ কেউ ইংরেজিতে, কেউ কেউ উভয় বিষয়ে পাশ করছে, অন্তত একটা হলেও পাশ করছে, এমন হচ্ছে 80%। তাহলে আর বাকিগুলা কি? একটাতেও পাশ করে নাই, তাহলে বাকি আর কতজন থাকলো? তাহলে উভয় বিষয়ে ফেল। তাহলে উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল হচ্ছে, আমি যদি মোট, মোট তো আমরা জানি যে মোট হচ্ছে 100%, পার্সেন্টেজের বেলা কি মোট কত পার্সেন্ট? 100%। 100% থেকে এই 80% বাদ দিলে বাকি বাকি 20% কি উভয় বিষয়ই ফেল করছে, রাইট? তাহলে উভয় বিষয়ে ফেল করছে কত পার্সেন্ট? 20%, রাইট? বুঝছি, পারবো, পারলাম, বুঝেছি, ক্লিয়ার, ক্লিয়ার, ওকে। এটাও আমি দ্বিতীয় নিয়মও বুঝাবো, তার সাথে ভেন ডায়াগ্রামটাও একটু বুঝাই দিব। আচ্ছা, দ্বিতীয় নিয়ম মানে কি? ওই যে ছোটদের নিয়ম যে বললাম, ছোটদের নিয়মে এটা কি হইতো? ছোটদের নিয়মে আর একটাই ছোটদের নিয়মটা দেখাই দিই। হ্যাঁ, যদি আমাদের কাজে লাগে, নিয়মটা তো জেনে রাখা ভালো, নিয়মটা জেনে রাখা ভালো। অনেক সময় শুধু গণিতে, শুধু বাংলা এগুলা জানতে চাইলে এই নিয়মটাও লাগে কাজে, তাই এটা জানে রাখা ভালো। ছোটদের নিয়ম কি কি জানি? আমরা জানি গণিতে পাশ করছে হচ্ছে 70%, গণিতে হচ্ছে 70%, তাই না? গণিতে পাস হচ্ছে আমাদের 70%, গণিতে পাস করছে হচ্ছে 70%। এইখান থেকে আমরা শুধু গণিতে পাস আমরা বের করব। শুধু গণিতে পাস কিভাবে বের করব? ওই যে গণিতের যারা আছে তাদেরকে এক রুমে বসাইছি, সেখান থেকে উভয় বিষয় মানে দুটাতেই পাস করছে যারা, তাদেরকে বের করে দিছি। দুটাতেই পাস করছে 50%, তাহলে এখান থেকে আমি 50% বের করে দিলাম। তাহলে 50% বার করলে আর বাকি থাকলো 20%, এই 20% শুধু গণিতে পাস করছে, শুধু গণিতে এরা পাস, তাই না? এরা হচ্ছে শুধু গণিতে পাস। এরকম করে আমরা যদি দেখি যে ইংরেজিতে পাশ করছে 60%, ইংরেজিতে পাশ করেছে হচ্ছে 60%, এইখান থেকে আমি যদি বলি যে বের করে দেই হচ্ছে যারা উভয় বিষয় পাশ করছে তাদেরকে যদি বের করে দেই, 60% থেকে এই 50% যদি আমরা বের করে দেই, তাহলে বাকি 10% কিসে? শুধু ইংরেজিতে পাশ করছে। আর আমরা তো উভয় বিষয়ে কতজন পাশ করছে উভয় বিষয়ে? তাহলে উভয় বিষয়ে পাশ কত পার্সেন্ট? উভয় বিষয়ে পাশ করছে আমাদের 50%, এটা তো দেওয়াই আছে। তাহলে আমরা তিনটাই পেয়ে গেলাম, যে শুধু বাংলায় কত, শুধু গণিতে কতজন, শুধু ইংরেজিতে কতজন, শুধু এই দুইটাতে কতজন, এটাও যেমন পাইছি, উভয় বিষয়ে কতজন এটাও আমরা জানি। তাহলে অন্তত একটা বিষয় হলো পাশ করছে কতজন? অন্তত একটা বিষয় হলো পাশ করছে। এই তিনটা যোগ করে দিলেই আমাদের হয়ে যাবে অন্তত একটিতে পাস। অন্তত একটিতে পাস সমান কি হবে? যে আমাদের প্রথম শুধু গণিতে পাশ করছে 20%, ইংরেজিতে পাশ করছে 10%, আর উভয় বিষয়ে পাশ করছে 50%, তার মানে কত পার্সেন্ট হয়? 80%। তাহলে 80% যদি আমার অন্তত একটিতে পাশ হয়, তাহলে উভয় বিষয়ে ফেল কত পার্সেন্ট হবে? আমরা জানি মোট হচ্ছে 100%-এর মধ্যে আমরা হিসাব করি, তাহলে উভয় বিষয়ে ফেল, তাহলে উভয় বিষয়ে ফেল হবে হচ্ছে আমাদের 100 - 80%। 100 - 80% মানে আসলে 20%, তার মানে 20% হচ্ছে অন্তত, সরি, উভয় বিষয়ই ফেল, তাই না? উভয় বিষয়ে ফেল। আচ্ছা, এইবার আমি তৃতীয় নিয়মটা যে আছে ভেন ডায়াগ্রাম, দরকার নেই ভেন ডায়াগ্রাম দিয়ে করার, তারপর একটু জানার জন্য বলে দিচ্ছি। ভেন চিত্র দিয়েও এই অঙ্ক করা যায়। ভেন চিত্র দিয়ে করা মূলত এটা ফার্স্ট নিয়মের নামান্তর। ফার্স্ট নিয়মের নামান্তর বিষয়টা কি? মনে করেন এইখানে আমি যদি একটা বলি যে আমাদের টোটাল পার্সেন্টেজ হচ্ছে 100%, টোটাল পার্সেন্টেজ, কারণ আমি তো 100% নিয়ে আমরা হিসাব করি যে টোটাল হচ্ছে 100% আছে। এটা হচ্ছে ভেন চিত্রের মাধ্যমে আমি মনে করেন এই অঙ্কটা করব ভেন চিত্রের মাধ্যমে। এটা একটু আমরা দেখবো ভেন চিত্রের মাধ্যমে। আচ্ছা, আমি আরেকটা পেজে করি, তাতে সুবিধা হবে। দেখেন, আচ্ছা, আমি মনে করলাম যে টোটাল আমার কাছে আছে 100%, স্টুডেন্ট আছে টোটাল, টোটাল পরীক্ষার্থী ছিল 100%। তার মধ্যে কেউ কেউ কিসে করছে? ম্যাথে মানে গণিতে, গণিতে পাশ করছে। কেউ কেউ গণিতে পাশ করছে, গণিতে পাস হচ্ছে 70%, আর ইংরেজিতে পাস হচ্ছে 60%। আর ইংলিশ, ম্যাথ আর ইংলিশ লিখলাম, হ্যাঁ, ইংলিশ। তাহলে এইখানে ব্যাপারটা হচ্ছে এরকম, ব্যাপারটা ইজি আর কি, কোনো তেমন কোনো কথা না। এখানে এই যে পুরা ম্যাথে পাশ করছে মানে এইটুক পরিমাণ, এই যে এইটুক, এই যে গণিতে কতজন পাশ করছে তারা হচ্ছে এতটুকু, আবার ইংলিশে পাশ করছে মানে এতটুকু, আবার উভয় বিষয়ে যারা পাশ করছে তারা আছে এইটুকের মধ্যে, এই যে এইটুকের মধ্যে হচ্ছে উভয় বিষয়ে পাশ করছে। সেই উভয় বিষয়ে পাশ করছে হচ্ছে 50%। একটা জিনিস বুঝেন, এই উভয় বিষয়ে পাশ করছে হচ্ছে 50%। এইটুকের মানটা, এই যে এইটুকের মানটা হচ্ছে আমাদের 50%। তো এইটাকে আমরা যদি আলাদা আলাদা এরিয়া বলি, আলাদা আলাদা এরিয়া বলি, মনে করেন
এই জোনটাকে বললাম এ, এই জোনটাকে বললাম বি, এই জোনটাকে বললাম মনে করেন সি। ভালো করে বুঝেন, মানে এই জোনটা মানে এতটুক জোনকে, এই যে এইখান থেকে এতটুক এতটুক জোনকে এ, এই যে মাঝখানের এই জোনটাকে বি, মাঝখানের এইটুক জোন হচ্ছে সি। তাহলে এন অফ এম, এই যে এম, এম মানে কি? এম মানে হচ্ছে গণিতে পাশ করতে কতজন। এই গণিতে পাশ করছে মানে এইটুক, এই যে এইটুকের মধ্যে, এর মধ্যে কে কে আছে? এর মধ্যে আছে শুধু গণিতে পাশ করছে এবং উভয় বিষয়ে পাশ করছে। আবার ইংলিশে পাশ করছে কতজন? ইংলিশে পাশ করছে প্লাস উভয় বিষয়ে পাশ করছে, পুরাটাই আছে। এইটুক গোটাটা হচ্ছে ইংলিশে, ইংলিশে পাশ করছে কতজন। আর মোট হচ্ছে 100%। 100% থেকে এই পার্সেন্টেজটা বাদ দিলে এইখানে বাকি যেটা থাকে, বাকি পোর্শন যেটা থাকে উভয় বিষয় ফেল করে, সেটার পরিমাণ আসলে আসে। তো এইভাবে করে বের করার যেটা সিস্টেম, সেটা হলো আমরা যদি প্রথমে চিন্তা করি যে এই জোনটা, যে এন অফ এ, এন অফ এ মানে হচ্ছে, এন অফ এ মানে হচ্ছে শুধু গণিতে পাশ করা, শুধু গণিতে, গণিতে পাশ করা, শুধু গণিতে পাস। শুধু গণিতে পাস সমান কি? শুধু গণিতে পাস সমান গণিতে পাস, গণিতে পাস মানে এন অফ এম। এই যে দেখেন, গণিতে পাস মানে তো পুরাটা, এই পুরাটা থেকে আমি যদি উভয় বিষয়ে পাসটা যদি বাদ দিই, তাহলে শুধু গণিতে পাস মানে এন অফ এ এর মানটা বের হবে। এন অফ এ মানে এতটুকু, আর এন অফ এম মানে পুরাটুকু। তাহলে এন অফ এম থেকে এন অফ বিটা যদি আমি বাদ দিই, এন অফ এম থেকে যদি আমি এন অফ বিটা বাদ দিই, মানে উভয় বিষয়ে পাসটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে এন অফ এ মানে হচ্ছে আমি শুধু গণিতে পাসের পরিমাণটা বের করতে পারবো। তার মানে আমাদের গণিতে পাস ছিল হচ্ছে আমাদের, গণিতে পাস ছিল আমাদের 70%, গণিতে পাস ছিল 70%, আর উভয় বিষয়ে পাস ছিল হচ্ছে আমাদের 50%। তাহলে আমরা সেইখান থেকে আমরা পেয়ে যাব 20%। 20% হচ্ছে শুধু গণিতে পাস। যদিও এটা না জানলেও চলবে, আমি এক্সট্রা একটা অঙ্কে জানাই দিচ্ছি। অনেকের ভেন ডায়াগ্রাম দেখলে মনে হয় যে ভেন ডায়াগ্রাম দিয়ে অঙ্ক করি, তবে সবচেয়ে সহজ হচ্ছে প্রথম নিয়মে করা। আমি আমি আপনাদের এখানে বেসিকও শিখাইতে আসছি। এমন না যে আপনি বেসিক না শিখে আপনি এখানে পার পেয়ে যাবেন। আমি আপনাকে বেসিকও শিখাবো, আপনার সবগুলো নিয়মও দেখাবো। তবে আপনাদের এইখান থেকে ডিসাইড করতে হবে যে কোন নিয়মটা সহজ, এবং আমিও বলে দিব যে কোন নিয়মটা সহজ। শুধু ইংরেজিতে পাস, শুধু ইংরেজিতে পাস সমান হচ্ছে এন অফ ই, ইংরেজিতে পাস মাইনাস উভয় বিষয়ে পাস। হ্যাঁ, মাইনাস হচ্ছে উভয় বিষয় মানে এন অফ বি। ইংরেজিতে পাস ছিল এন অফ হচ্ছে আমাদের হচ্ছে 60% মাইনাস উভয় বিষয় পাস ছিল হচ্ছে 50%, তাই না? 60% এবং হচ্ছে 50%, মানে 60% মাইনাস 50%। তাহলে 60 থেকে 50% বাদ দিলে থাকে হচ্ছে 10%। তাহলে দেখেন, এন অফ এর মানও পেলাম, এন অফ সি এর মানও পেলাম। এন অফ এর মানও পেয়েছি, এন অফ সি এর মান পেয়েছি, আর এন অফ বি এর মান তো আমরা জানি। এন অফ বি মানে উভয় বিষয়ে পাস ছিল কত পার্সেন্ট? 50%। তাহলে এখন যদি আমি বলি, এখন যদি আমি বলি যে টোটাল, এই যে এইখানে মোট কয়টা জোন আছে, যে এইটা জোন, এইটা জোন আর এইটা জোন, এরা মিলেই হচ্ছে টোটাল যারা আসলে অন্তত একটা হইলেও পাস করছে। অতএব অন্তত, অন্তত একটিতে পাস, একটিতে পাস সমান এন অফ এ, এন অফ এ মানে হচ্ছে 20%, এন অফ বি মানে হচ্ছে 50%, এন অফ সি মানে হচ্ছে 10%। তার মানে আমাদের টোটাল পাস হচ্ছে আমাদের 80%। আমাদের পুরাটা মিলে ছিল 100%, সেইখান থেকে এই 80% যদি বাদ দিই তাহলে উভয় বিষয়ে ফেল বের হবে। তাহলে উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল সমান 100 মাইনাস 80 মানে হচ্ছে আমাদের 20% উভয় বিষয় ফেল। তাহলে এগুলোর মধ্যে আমি একটা জিনিস বলতে চাচ্ছি, এগুলোর মধ্যে সবচেয়ে সহজ নিয়ম কোনটা আপনি আমাকে বলেন। অ্যান্সার হচ্ছে প্রথমটা, প্রথমটা। ঠিক আছে, তাহলে আমরা এখন থেকে ডিসাইড করব। হ্যাঁ, এখন থেকে আমরা ডিসাইড করব কোন নিয়মে করব, বলেন কোন নিয়মে করব আমরা? প্রথম নিয়মে করব, প্রথম নিয়মটাতে। কারণ আপনাদের, আপনাদের সবগুলা নিয়মই আমি দেখাইলাম যে এটাও একটা ছোটদের নিয়ম, এটা, এটাও একটা নিয়ম, কিন্তু আমরা সবচেয়ে সবচেয়ে সহজ নিয়মটাতে করব। কথাটা কি বুঝছি? প্রথমটা যেহেতু সহজ, প্রথমটা আমরা প্র্যাকটিসও করব, সবকিছু বুঝে বুঝেও করব। প্রথমটা যেহেতু সহজ, ফার্স্ট নিয়মটা যেহেতু ইজি, অস্থির হয়ে যাবে। ঠিক আছে, অস্থির 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 ভাবে করে আমরা কিন্তু করে ফেলবো। ঠিক আছে, ক্লিয়ার, বুঝছি, পারবো। আচ্ছা, যদি প্রথম নিয়মটা সহজ হয়েই থাকে আপনাদের কাছে, আমি রিটেনের আর বেসিক অঙ্ক করার আগে আপনাদের কাছে আমি চলে যাব আমার বেসিক টু ম্যাজিক ম্যাথের কিছু অঙ্কের মধ্যে। বেসিক টু ম্যাজিক ম্যাথ যে
বইটা আছে বেসিক টু ম্যাজিক ম্যাথের 95 নাম্বার অঙ্ক। চলে আসেন বেসিক টু ম্যাজিক ম্যাথের 95 নাম্বার অঙ্ক, যেটা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2020-এ তৃতীয় ধাপে আসছে। আসেন দেখি, বলেন তো এই কোশ্চেনটা একটু বলেন দেখি। একেবারে আপনারা প্রথম নিয়মটাতে করে ফেলবেন অস্থিরভাবে। ঠিক আছে, দেখেন এখন একটু প্র্যাকটিস করি এখন, যেহেতু অনেক শিখাশিখি হইলো। প্রথম নিয়মে কোন পরীক্ষায় শিক্ষার্থীদের 80% গণিতে এবং 70% বাংলায় পাশ করলো, যদি উভয় বিষয়ে যদি পাশ করে 60%, যদি উভয় বিষয়ে পাশ করে, উভয় বিষয়ে যদি 60% পাশ করে, আপনি কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, সব একই জিনিস দেওয়া আছে কিনা। এইটাও পাস, এই দুটাও পাস, সবই পাস দেওয়া আছে, তাহলে আমার অঙ্ক করতে কোনো অসুবিধা নাই। সবই যদি পাস দেওয়া থাকে, উভয় বিষয়েও যদি পাস দেওয়া থাকে, বাকি দুটোও যদি পাস দেওয়া থাকে, আমাদের সূত্র বলে অন্তত একটিতে পাস। আমাদের সূত্র কি বলে? অন্তত একটিতে পাস। অন্তত একটিতে পাস সমান কি? প্রথম বিষয়ে পাস প্লাস দ্বিতীয় বিষয়ে পাস মাইনাস উভয় বিষয়ে পাস। প্রথম বিষয়ে পাস প্লাস দ্বিতীয় বিষয়ে পাস মাইনাস উভয় বিষয়ে পাস। এর চেয়ে মজা আছে? আপনি আমাকে বলেন, আপনি এই দুটো যোগ করে এটা বিয়োগ করবেন, এর চেয়ে মজা আছে? 80 + 70 - 60, এর চেয়ে মজা আছে কি নাই? কোনো মজা নাই, এর চেয়ে মজা হতেই পারে না। এত মজা কেন, তাই না? একেবারে আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে 90%। 80 + 70 মানে 150, 150 থেকে 60 বিয়োগ করলে 90%। আমার কি চাইছে? অন্তত একটিতে পাস চেয়েছে না, চেয়েছে উভয় বিষয়ে ফেল। অন্তত একটি বিষয়ে পাস থেকে উভয় বিষয়ে ফেল বের করার সিস্টেম কি? উভয় বিষয়ে ফেল বের করার সিস্টেম কি? উভয় বিষয়ে ফেল। যেহেতু টোটাল পার্সেন্টেজে হিসাব করলে আমাদের হচ্ছে 100% আমরা ধরি, তাহলে 100% থেকে এই 90% বাদ দিলে, যারা অন্তত একটা বিষয় হলো পাস করছে তাদের বাদ দিলে আমরা হচ্ছে বাকি 10% কি বলেন তো? বাকি 10% কি? উভয় বিষয়ে ফেল করছে। ক্লিয়ার? বুঝেছি? ভাল লাগছে? পারবো? কোনো প্যারা আছে? অস্থির? তাই না? আচ্ছা, আমার যারা পেইড ব্যাচের স্টুডেন্টরা আছেন, আপনারা কারা কারা আমার পেইড ব্যাচের আর কারা কারা বাইরের, একটু কমেন্ট করেন দেখি। মানে পেইড ব্যাচের তো আজকের এই ক্লাসটা তো পেইড ব্যাচের, কিন্তু আমি এটা আপনাদের লাইভে নিচ্ছি। তো মাঝে মাঝে তো আমি লাইভ নেই, যেমন প্রথম ক্লাসটাও লাইভে ছিল। সপ্তাহে 5 দিন আপনাদের যে ক্লাস হয়, আগামীকালকে কিন্তু শতকরার উপরে 7 নাম্বার ক্লাস, এবং শতকরার এই 7 নাম্বার ক্লাসের মাধ্যমে শতকরা শেষ হবে। তারপরে আমাদের লাভ ক্ষতি উপরে ক্লাস শুরু হবে, আরো 4টা 5টা আমাদের লাভ ক্ষতির উপর ক্লাস হবে। তারপরে মুনাফা, সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার উপরে আবার 6-7টা ক্লাস হবে। এরকম করে করে হবে। এবং কালকের ক্লাসের পরে কিন্তু পরশুদিন, পরশুদিন কিন্তু আপনাদের পরীক্ষা আছে, মানে শুক্র এবং শনিবার আপনি এক্সাম দিতে পারবেন। শনিবার 12টা পর্যন্ত এক্সাম দিতে পারবেন, স্পেশাল এক্সাম। এক্সামের উপরে আপনাদের আবার সলভ ক্লাস নিব, এক্সামটা কার কেমন হইলো এটার উপরে সলভ ক্লাসটা পাবলিকলি নিতে পারি। ওকে, পেইড ব্যাচ, পেইড ব্যাচ, পেইড ব্যাচ, বেশিরভাগই পেইড ব্যাচের। ওকে, বেশিরভাগই পেইডের। ওকে, ঠিক আছে, ভেরি গুড, সুন্দর। আসেন এবার আরেকটা করি। কোনো একটি পরীক্ষায় 60% গণিতে, 70% ইংরেজিতে পাশ করে, উভয় বিষয়ে 15% ফেল করে, ভাইয়া। আচ্ছা, এই কোশ্চেন, এই যে ম্যাজিক ম্যাথের এই কোশ্চেন, এখানে ঘাপলা আছে কি নাই? ঘাপলা আছে। উভয় বিষয় ফেল করে আর এই দুটা কি দেওয়া আছে? পাশ করে। এই ঘাপলাটা যদি থাকে কি করবেন সেটা আমি করাচ্ছি, সেটা সেটা নিয়ে আমি করাচ্ছি। সেটা নিয়ে আমরা বেসিক কোশ্চেনে চলে যাই। এইটা যাতে করে আপনি নিজে নিজে অ্যান্সার করতে পারেন। আচ্ছা, দেখেন এইরকম এরকমের আহ আমরা একটু দেখে নিই বেসিক কোশ্চেনে এরকম আছে কিনা। আচ্ছা, ওকে। আচ্ছা, আমি নিজে আপনাদেরকে কিছু বেসিক কোশ্চেন এখানে একটু বানাই দিতে হবে, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখানে একেবারে আমি যেই টাইপের চাচ্ছি সেই টাইপের বেসিক কোশ্চেন বেশি নাই, আমি খুব সুন্দর করে বানাই দিচ্ছি, ভালো করে বুঝেন, খুব মনোযোগ দেন। আমরা এতক্ষণ থেকে কি করলাম? যে প্রথম বিষয়ে পাস দেওয়া ছিল, একটা বিষয় পাস, দ্বিতীয় বিষয় পাস, উভয় বিষয় পাস দেওয়া আছে, সেখান থেকে আমার একটা কিছু বের করতে বলছে। কিন্তু এটা না থেকে আপনার যদি দেওয়া থাকে যে কোনো পরীক্ষায়, হ্যাঁ, আচ্ছা, দেখেন, বলে দেওয়া থাকে যে কোনো পরীক্ষায় 40%
পরীক্ষার্থী 40% পরীক্ষার্থী বাংলায়, আচ্ছা 40% পরীক্ষার্থী লিখছি না, 40% বাংলায় ও 30% ইংরেজিতে ফেল করে। ফেল করে যদি উভয় বিষয়ে উভয় বিষয়ে 20%, উভয় বিষয়ে 20% পরীক্ষার্থী উভয় বিষয়ে 20% ফেল করে, তবে উভয় বিষয়ে পাশ করে কত? দেখেন কি মনে হয়, এই কোশ্চেনটার অ্যান্সার দেন দেখি। এই কোশ্চেনটার অ্যান্সার দেন সবাই, সবাই অ্যান্সার দেন। কি মনে হচ্ছে যদি 40% বাংলায় এবং 30% ইংরেজিতে ফেল করে, যদি উভয় বিষয়ে 20% ফেল করে, তবে উভয় বিষয়ে কতজন পাশ করে? এটার অ্যান্সার কি হইতে পারে? কি মনে হচ্ছে? আচ্ছা, বোর্ডের লেখাগুলা আমি তো বাংলায় বলে দিচ্ছি। বোর্ডের লেখাগুলো আরেকটু বড় করে লিখলে আপনাদের দেখতে অসুবিধা হবে। তো সেক্ষেত্রে মানে দেখতে বলতে হচ্ছে যে আমাদের জায়গা কম লাগবে, মানে জায়গাটা কম থাকবে আমার লেখার। কোনো পরীক্ষায় 40% বাংলায়, 40% কিসে? বাংলায়। মানে বাংলায় ফেল করছে, আমি তাহলে এইভাবে করে লিখে দেই, মানে বাংলায় ফেল। বাংলায় ফেল। আপনি আপনি যদি বলেন আমার লেখা দেখার জন্য বুঝতে পারছেন না, মানে করতে পারছেন না, তাহলে এই যে এইগুলো দেখে নেন। বাংলায় ফেল করে মনে করেন 40% বাংলায় ফেল, তারপরে বললাম ইংরেজিতে ফেল, তারপরে বললাম হচ্ছে ইংরেজিতে ফেল, ইংরেজিতে ফেল হচ্ছে আমাদের 30%, তাহলে উভয় বিষয়ে ফেল। এইবার উভয় উভয় বিষয়ে ফেল হচ্ছে আমাদের 20%। এইবার আমাকে বলেন, বলেন দেখি, উভয় বিষয়ে ফেল। অস্থির অস্থির সবাই পারি। আচ্ছা, আমি আপনাদেরকে কি বলেছিলাম? আপনাদেরকে একটা তথ্য দিয়েছিলাম, আপনাদের এই তথ্যটা সবার মনে আছে দেখছি, খুবই ভালো। আমি তথ্যটা যেটা দিয়েছিলাম খুবই চমৎকার একটা তথ্য, যেই তথ্যটা দিয়ে আপনারা অঙ্ক করেছিলেন। সেই তথ্যটা কি? যদি সব পাস দেয়া থাকে তাহলে প্রথম বিষয়ে পাস, দ্বিতীয় বিষয়ে পাস, মাইনাস উভয় বিষয়ে পাস করলে অন্তত একটি বিষয়ে পাস পাওয়া যাবে। যদি সব ফেল দেওয়া থাকে তাহলে প্রথম বিষয়ে ফেল, দ্বিতীয় বিষয়ে ফেল, মাইনাস উভয় বিষয়ে ফেল করলে অন্তত একটি বিষয়ে ফেল পাওয়া যাবে। এই জিনিসটা যদি আমি বুঝে থাকি তাহলে আমাকে কে ঠেকাতে পারবে? কেউ ঠেকাতে পারবে না। আমরা খুব ইজিলি অঙ্কটা করে ফেলতে পারবো, তাই না? খুব ইজিলি অঙ্কটা করে ফেলতে পারবো। প্রথম বিষয়ে ফেল, দ্বিতীয় বিষয়ে ফেল, মাইনাস উভয় বিষয়ে ফেল। দেখেন, আমি অন্তত একটি বিষয়ে ফেলের কথা যদি আমি বলি, অন্তত একটিতে ফেল, আমি যদি অন্তত একটিতে একটিতে ফেল সমান কি হবে? প্রথম বিষয়ে ফেল। প্রথম বিষয়ে ফেল মানে কি? 40% প্রথম বিষয়ে ফেল। দেখেন, লাগবে হচ্ছে প্রথম ফেল, প্রথম বিষয়ে ফেল, প্লাস কি লাগবে? দ্বিতীয় বিষয়ে ফেল, মাইনাস কি লাগবে? উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল, তাই না? উভয় বিষয়ে ফেল, অথবা ফেল অফ প্রথম, ফেল অফ দ্বিতীয়, মাইনাস ফেল অফ উভয়। তাহলে প্রথম বিষয়ে ফেল কত? 40%। দ্বিতীয় বিষয় ফেল কত? 30%। মাইনাস উভয় বিষয় ফেল কত? 20%। আছে না? তাহলে কত হবে? 30 আর এইটা 30 আর 40 মিলে 70, 70 থেকে 20 বাদ দিলে 50%। তাহলে 50% হচ্ছে উভয় বিষয়ে ফেল করছে, রাইট? আচ্ছা, তো এটা রিটেনেও দেওয়া যাবে, কোনো সমস্যা নাই রিটেনে। তাহলে দেখেন, অন্তত একটা বিষয়ে ফেলের পরিমাণ এইটা, অন্তত একটাতে ফেল। তাহলে অন্তত একটা ফেল মোট থেকে, আমি অন্তত একটা বিষয় ফেল যদি আমি বাদ দিই মোট থেকে, তাহলে অন্তত একটা বিষয় ফেল যদি আমি বাদ দিই, তাহলে কি উভয় বিষয় পাস পাবো? তাহলে উভয় পাস, উভয় বিষয় পাস কত? টোটাল হচ্ছে আমরা যদি চিন্তা করি 100%, সেইখান থেকে আমরা যদি এই 50% বাদ দেই, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব কি
উভয় বিষয়ে পাস কত পার্সেন্ট। আমাদের একেবারেই সেম নিয়ম না, একেবারে সেম টু সেম নিয়ম না, অস্থির নিয়ম না। সবাই কি বুঝছি? নতুন ব্যাচ, নতুন, আচ্ছা মানে পেইড ব্যাচ শুরু হয়েছে এই সপ্তাহে আর কি। ফার্স্ট ফার্স্ট উইকের এখন এক্সাম হবে আর কি পরশুদিন। আচ্ছা, 100টার উপরে ক্লাস হবে। দেখেন, খেয়াল করেন, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন, যে অন্তত একটিতে ফেল মানে কি প্রথম বিষয়ে ফেল, দ্বিতীয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল, এটা করলে হবে এরকম তো। আচ্ছা আমাদের এটা কি ক্লিয়ার? সবাই বুঝেছি? জাস্ট ক্লিয়ার, জাস্ট আমরা ক্লিয়ার হয়ে গেছে, পুরো ক্লিয়ার। পাসটা যেমন ফেলটাও তেমন, পাস যেমন ফেল তেমন। প্রবলেম কোথায়, এটা কি ক্লিয়ার কিনা একটু সবাই জানান। জাস্ট অস্থির 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 অস্থির, ক্লিয়ার? ওকে, অস্থির, ক্লিয়ার, ওকে, অস্থির। এখন আমাদের প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হইল, প্রবলেমটা কোথায় দাঁড়াবে? প্রবলেমটা হইল, মনে করেন আপনার, আপনার প্রবলেমটা হইল মনে করেন এইরকম একটা জায়গায়। কি অবস্থা দেখেন, প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে এই জায়গাতে। কি কি জায়গা এই জায়গাতে? কেন প্রবলেম? ভালো করে দেখেন, ভালো করে মনোযোগ দেন। প্রবলেম আছে কিনা নিজেরা নিজেরা কোশ্চেনটা পড়ে আগে ডিসাইড করেন, ডিসাইড করেন যে এই কোশ্চেনটার মধ্যে প্রবলেম আছে কি নাই। প্রবলেমটা আছে কি নাই এইটা আপনারা একটু ডিসাইড করেন, ডিসাইড করেন যে এইটাতে আপনাদের প্রবলেম আছে কিনা। একটি পরীক্ষায় 70% গণিতে এবং 80% ইংরেজিতে পাশ করে, উভয় বিষয়ে 10% ফেল করে। ওই বিষয়ে কত পার্সেন্ট ফেল করে? 10% ফেল করে। প্রবলেম হয়ে গেল কেন? এইখানে দেওয়া আছে পাস, আবার উভয় বিষয়ে দেওয়া আছে ফেল। এই হচ্ছে প্রবলেম। তাহলে প্রবলেমের জায়গায় এই জায়গায় আমাদেরকে প্রবলেম আগে ডিসাইড করতে হবে। সবগুলো পাস বা সবগুলো ফেল দেওয়া থাকলে প্রবলেম না, সবগুলো পাস বা সবগুলো ফেল দেওয়া থাকলে আমাদের কোনো প্রবলেম নাই। কিন্তু যদি আমাদের পাস ফেল মিক্সড করে থাকে তাহলে আমাদের হচ্ছে প্রবলেম, তাই না? পাস ফেল যদি আমাদেরকে মিক্সড করে থাকে, পাস ফেল যদি মিক্সড করে থাকে তাহলে আমরা কি করব বলেন তো? পাস ফেল যদি আমরা মিক্সড করে থাকে, অন্তত একটি বিষয় কি, অন্তত একটিতে পাস লিখছি নাকি, অন্তত একটিতে ফেল লিখি নাই? অন্তত একটিতে তো ফেল লিখছি, অন্তত একটিতে পাস না তো। বাংলায়, বাংলায় ফেল, ইংরেজিতে ফেল, উভয় বিষয়ে ফেল। এইখান থেকে অন্তত একটি বিষয় ফেল সমান প্রথম বিষয় ফেল প্লাস দ্বিতীয় বিষয় ফেল মাইনাস উভয় বিষয় ফেল, এটা হচ্ছে অন্তত একটিতে ফেল। সেই অন্তত একটি বিষয়ে ফেল, আমি মোট থেকে অন্তত একটি বিষয় ফেল বাদ দিলে উভয় বিষয় পাস বের হবে। একজন লিখছে যে অন্তত একটি বিষয় পাস, পাস তো দেয়নি, ফেলই তো দিছি। আচ্ছা দেখেন, এখন এই টাইপের অঙ্কে আপনাকে কি করতে হবে মনোযোগ দিয়ে শুনেন। সবসময় মনে রাখবেন যেইটা উভয় বিষয় দেওয়া থাকবে সেইটাতে সবসময় আপনাকে কনভার্ট করতে হবে। আপনার উভয় বিষয় এখানে পাস দেওয়া আছে না ফেল দেওয়া আছে? আগে বলেন, পাস দেওয়া আছে না ফেল দেওয়া আছে? ফেল দেওয়া আছে। তার মানে অঙ্ক করতে হবে আপনাকে ফেল দিয়ে, অঙ্ক করতে হবে কি দিয়ে? ফেল দিয়ে। সেটা সেটা সূত্র কি? অন্তত একটিতে ফেল। আমাকে সূত্র লিখতে হবে ফেল দিয়ে। অন্তত একটিতে কি? অন্তত একটিতে ফেল, অন্তত একটিতে ফেল সমান ফেল অফ প্রথম বিষয় প্লাস ফেল অফ, ফেল অফ দ্বিতীয় বিষয় মাইনাস ফেল অফ, মাইনাস ফেল অফ কি উভয় বিষয়। এই কথা ক্লিয়ার কি ভুল আছে? সবাই কি ক্লিয়ার? ফেল অফ প্রথম বিষয় প্লাস ফেল অফ দ্বিতীয় বিষয় মাইনাস ফেল অফ উভয় বিষয়। বুঝছি? কাহিনী এটাই। ফেল কেন ফেল? কারণ উভয় বিষয়টা ফেল দেওয়া আছে। আপনি বলবেন প্রথম বিষয় ফেল তো দেওয়া নাই, আপনাকে এইটাকে জাস্ট কনভার্ট করে নিতে হবে। বাংলা এই যে দেখেন, গণিতে পাশ করছে 70%, তাহলে বলেন তো আমাদের মোট যদি 100%-এর মধ্যে যদি 70% ফেল পাস করে তাহলে কত পার্সেন্ট ফেল করছে? তার মানে ফেল করছে কিন্তু 30%। এই 30% কি করছে বলেন তো? গণিতে ফেল করছে। এই ফেল অফ প্রথম বিষয় যে এইটাতে আমি বসাবো 30%। বুঝছি কি বুঝি নাই? কারণ আমি ফেলে কনভার্ট করে নিব সবকিছুকে। ইংরেজিতে পাশ করছে 80%, তাহলে ইংরেজিতে ফেল করছে কত পার্সেন্ট? 100 জনে 80 জনই পাস করছে, তাহলে বাকি 20% ফেল করছে। তার মানে 20% হচ্ছে ফেল করছে হচ্ছে ইংরেজিতে। আর উভয় বিষয় ফেল তো দেওয়াই আছে, উভয় বিষয় ফেল কত পার্সেন্ট? 10%, এটা তো দেওয়াই আছে। তাহলে আমি যদি করি এখন এই দুটা যোগ করে যদি এটা দিয়ে বিয়োগ করি তাহলে 50 থেকে 10 বিয়োগ করলে আসে হচ্ছে 40%। তাহলে 40% হচ্ছে উভয় বিষয় ফেল করলো, অন্তত একটি বিষয় ফেল করলো। অন্তত একটি বিষয় ফেল যদি দেওয়া থাকে তাহলে এইখান থেকে আমরা উভয় বিষয় পাস বের করতে পারবো কি পারবো না? উভয় বিষয় পাস ইজিলি বের করে দিতে পারবো। সেটা হচ্ছে 100 থেকে এই মানটা বিয়োগ করে দিলেই বাকিরা হচ্ছে উভয় বিষয়ে পাস করছে। রাইট? ক্লিয়ার? বুঝছি? পারবো? বুঝছি? ক্লিয়ার হয়েছি? বুঝলাম? প্রথম বিষয়ে
প্রথম বিষয় কি? প্রথম বিষয় কি? পাস ছিল। প্রথম বিষয় কি বের করতে হবে? ফেল। কেন? উভয় বিষয় যেটা দেওয়া আছে সেটাতে সবকিছু বের করে নিতে হবে, উভয় বিষয় ফেল দেওয়া আছে। তাহলে এই 70% দিয়ে কাজ হবে না, কারণ এটা তো পাস। উভয় বিষয়ে পাস দেওয়া মানে ইংরেজিতে পাস দেওয়া আছে, এটা দিয়ে কাজ হবে না, ফেল বের করতে হবে। 30% ফেল এখানে, 20% ফেল ইংরেজিতে। আর উভয় বিষয়ে ফেলতে হচ্ছে 10%। তাহলে 30 + 20 মাইনাস হচ্ছে 10। তাহলে 30 আর 20 যোগ করলে কত হয়? 50। 50 থেকে 10 বিয়োগ করলে 40% হচ্ছে অন্তত একটা দিয়ে ফেল। তাহলে উভয় বিষয়ে পাস কত? 100 - 40 মানে 60%। ক্লিয়ার কি ক্লিয়ার না? বুঝছি কি বুঝি নাই? সবাই কি ক্লিয়ার? বুঝতে পারছি? কাহিনী ক্লিয়ার হইছে? আলহামদুলিল্লাহ। পারবো? অস্থির। অস্থির, কেউ ঠেকাইতে পারবে না। কে ঠেকাবে আমাকে? আমি যদি এইভাবে করে বুঝি অঙ্ক, কে ঠেকাবে? কেউ ঠেকানোর মতো আছে? আমরা, আপনি বলবেন যে আমরা একটা অঙ্ক 4-5 নিয়মে করা শিখছি, কিসের কে ঠেকাবে, তাই না? এই যে দেখেন, একটু আগে এটা দেখে যে আমরা ভয় পেয়ে পালাই গেছিলাম। ভয় পেয়ে পালাই গেছিলাম কেন? কারণ এখানে পাস ছিল, এই জায়গাতে পাস ছিল দুইটা, এই জায়গায়, এই জায়গায় একটা ফেল দেওয়া ছিল। এইবার আর পালায় না যে এইবার অঙ্কটা করেন, নিজেরা করেন, এইবার দেখি তো পারেন কিনা। এইবার আর পালায় না গিয়ে এবার নিজেরা করেন, দেখেন তো পারেন কিনা। দেখেন আবার, পাস ধরে করলে হবে না, কারণ হচ্ছে উভয় বিষয়ে যেহেতু ফেল দেওয়া আছে, মানে উভয় বিষয়ে যে ফেল আছে, ফেলকে কনভার্ট, উভয়কে 100 থেকে -5 করলে, এই যে 50 ইয়ে করলে, এইটা দিয়ে করলে হবে না, কারণ 100 থেকে 15 বাদ দিলে এইটা যেটা পাওয়া যাবে সেটা উভয় বিষয়ে পাস নয়, ওইটা হচ্ছে অন্তত একটি বিষয়ে পাস। এইটা, এটা নিয়ে আর বুঝার দরকার নাই। উভয় বিষয়ে পাস যদি 100 থেকে এই 15 বাদ দিই, তাহলে উভয় বিষয়ে পাস বের হবে না, এটা ভুল। কারণ এটা অন্তত একটি বিষয়ে পাস বের হবে। মানে উভয় বিষয়ে ফেল, টোটাল যতজন আছে তার মধ্যে উভয় বিষয়ে ফেল বাদ দিলে কি অন্তত একটি বিষয় পাস বের হবে। ওইটা করতে একটু কঠিন লাগবে, সেজন্য দরকার নেই ওইভাবে করে চিন্তা করার। আপনি চিন্তা করবেন সবসময় যেটা দেওয়া থাকবে কি, উভয় বিষয়। উভয় বিষয় কি দেওয়া আছে? ফেল। তাহলে অঙ্ক করবো কি দিয়ে? ফেল দিয়ে। কি ফেল দিয়ে? ফেল দিয়ে সূত্র কি? ফেলের সূত্র কি? ফেলের সূত্র হচ্ছে অন্তত একটিতে ফেল। ফেল দিয়ে অঙ্ক করবো, অন্তত একটিতে ফেল সমান ফেল অফ প্রথম বিষয় প্লাস ফেল অফ দ্বিতীয় বিষয় মাইনাস ফেল অফ উভয় বিষয়। যেহেতু উভয় বিষয়ে ফেল দেওয়া আছে, তাহলে আমরা কি করব এবার? প্রথম বিষয়ে কয়জন ফেল? প্রথম বিষয়ে পাস করছে, এটা তো পাস, কিন্তু পাস দিয়ে তো কাজ হবে না, কারণ উভয় বিষয়টা ফেল দেওয়া আছে। তাহলে আমাদের গণিতে পাস করছিল 60%, তাহলে ফেল করছে 40%, এই 40% আমার লাগবে। তাহলে গণিতে ফেল মানে হচ্ছে, প্রথমে গণিতে ফেল হচ্ছে আমাদের 40%, প্লাস দ্বিতীয় বিষয়ে ফেল মানে হচ্ছে 70% ইংরেজিতে পাস। তাহলে পাস দিয়ে কাজ হবে না, কারণ আমার ফেল লাগবে। তাহলে 30% হচ্ছে আমাদের ইংরেজিতে ফেল। 30% কিসে ফেল? ইংরেজিতে ফেল। আর উভয় বিষয় কি অবস্থা? উভয় বিষয় হচ্ছে 15% ফেল। তাহলে মাইনাস যদি আমরা 15% দিয়ে দিই, তাহলে আমাদের কি চলে আসবে? অন্তত একটিতে হইলেও ফেল করছে। তাহলে 70, 70 থেকে 15 বাদ দিলে আস্তে আস্তে হচ্ছে 55%। 55% হচ্ছে অন্তত একটা হইলেও ফেল করছে। তাহলে উভয় বিষয় পাস করছে কত পার্সেন্ট, সেটাই তো বের করতে বলছে না? উভয় বিষয় পাস করছে কত পার্সেন্ট? তাহলে উভয় বিষয় পাস, তাহলে উভয় বিষয় পাস হবে 100% থেকে যদি আমি এই 55% বাদ দেই, 100 - 55% মানে হচ্ছে কত? 45%। ক্লিয়ার কি ক্লিয়ার না? আমি জানতে চাই, সবাই কি ক্লিয়ার হয়েছি? ওকে। হুম। ক্লিয়ার। অস্থির অস্থির, সবাই পারি। খুবই সুন্দর। কে কে ঢাকাবে না? একবারে 45%, রাইট। এটার অ্যান্সার হচ্ছে 45%। অস্থির। হুম। করেন, এটা করেন, দেখি পারেন কিনা। এটা করেন ভাইয়েরা, এটা করেন, এই জিনিসটা করেন, দেখি পারেন কিনা। একটি পরীক্ষায় 44% ছাত্রছাত্রী বিজ্ঞানে অকৃতকার্য এবং 43% ছাত্রছাত্রী গণিতে অকৃতকার্য হয়। গণিতে অকৃতকার্য হয়, অকৃতকার্য হয়। আচ্ছা, যদি 15% ছাত্রছাত্রী উভয় বিষয়ে অকৃতকার্য হয়, তাহলে শতকরা কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করে? মানে
কি অকৃতকার্য, অকৃতকার্য বলতে বলতে কৃতকার্য না বলে পাশ করে বলছে, মানে মানে এটা একটা মানে কেমন জানি হয়েছে না? অকৃতকার্য বললে তো কৃতকার্য বলার উচিত ছিল। তা যাই হোক, কৃতকার্য মানে তো পাশ পাশ, পাশের কথা বলছে। কি হবে, কি অবস্থা? ঢুসুম ঢুসুম ক্লিয়ার না? অস্থির অস্থির। শুধু একটি বিষয়ে ফেল বের করবো কিভাবে করে, আমার বইয়ে কোশ্চেন আছে, করাবো। কোনো প্যারা নাই সাইদুল ইসলাম, প্যারা খেয়েন না, আসি আমি, কোনো প্যারা নাই। দেখেন কি করবেন, এটার অ্যান্সার দেন, এটার অ্যান্সার দেন। কি, এটার কি কেউ ঠেকাইতে পারবে আপনাকে? কেউ কে ঠেকাইতে পারবে? কেউ ঠেকাইতে পারবে না, কেন? দেখেন, এখানে অকৃতকার্যের কথা বলা হয়েছে, এটা অকৃতকার্য, তার মানে বিজ্ঞানে অকৃতকার্য, গণিতে অকৃতকার্য, আর উভয় বিষয়ে অকৃতকার্য, উভয় বিষয়ে অকৃতকার্যের পরিমাণ দেওয়া আছে। আচ্ছা, একটা কথা বলে রাখি, যারা বিসিএস বা ব্যাংক বা মানে রিসেন্ট যারা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবেন সামনেই, তাদের লিখিত পরীক্ষার বিশেষ করে, তারা অবশ্যই নতুন কারিকুলামের, মানে আমার জব রিটেন ম্যাথ এক্সপেক্টর তো ম্যাক্সিমামই নিছেন। জব রিটেন ম্যাথ এক্সপেক্টরে যেহেতু আগেকার কারিকুলামের বইগুলার পাঠ্য বইয়ের সমাধান এবং রিটেন চ্যাপ্টার ওয়াইজ সমাধান দেওয়া আছে, মানে রিটেনে আসা কোশ্চেন গুলা জব রিটেন ম্যাথ এক্সপেক্টরে ম্যাক্সিমামের জনের কাছে এটা থাকার কথা, জব রিটেন ম্যাথ এক্সপেক্টর। যদি না থেকে থাকে নিয়ে নিয়েন। কিন্তু এখানে আমি একটা কথা যোগ করতে চাই, একটা কথা যোগ করতে চাই, নতুন কারিকুলামের নাইনের যে বইটা, এখানে কিন্তু নতুন নতুন কিছু টপিক চলে আসছে, সেই টপিকগুলোর উপরে বেস করেও কিন্তু কোশ্চেন আসতে পারে। যদি আপনার বেশি প্রিপারেশন নিতে চান, ভালো প্রিপারেশন নিতে চান, সেই ক্ষেত্রে নবম শ্রেণীর আমি কিন্তু একটা বই বের করছি, সেখানে বেসিক সহকারে একবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নবম শ্রেণীর জন্য ইনফিনিটি গণিত। নবম শ্রেণীর স্টুডেন্টরা কিনবে তো অবশ্যই, এটা কিনেই, নবম শ্রেণীর স্টুডেন্টরা কিনেই, আপনারা সাথে রাখতে পারেন আর কি ইনফিনিটি গণিত। আপনি নিকটস্থ লাইব্রেরিতে গিয়ে খোঁজ নিতে পারেন ইনফিনিটি গণিতের কথা, ইনফিনিটি গণিত নবম শ্রেণী, একটা চমৎকার টাইপের বই। এটা একেবারে বেসিক টু ম্যাজিক ম্যাথ বা ম্যাজিক ম্যাথ বা হচ্ছে শিক্ষক নিবন্ধন, প্রাইমারি শিক্ষক নিবন্ধন, এগুলোর যে বইগুলো আছে ওই পেজেই আর কি করা, চমৎকার একটা বই, 3 খণ্ডের একটা বই, 530 টাকা দাম। ওকে, খেয়াল করেন, তিনটাই তিনটাই দেওয়া আছে অকৃতকার্য, অকৃতকার্য দেওয়া আছে তিনটাই। যেহেতু তিনটাই অকৃতকার্য, তার মানে আমাকে ফেল দিয়ে অঙ্ক করতে হবে, অকৃতকার্য দিয়ে অঙ্ক করতে হবে। অকৃতকার্য দিয়ে অঙ্ক করলে কি হবে? অকৃতকার্য বা ফেল দিয়ে যদি অঙ্ক করি, অন্তত একটি বিষয়ে অকৃতকার্য, অন্তত একটিতে। অকৃতকার্য মানে তো ফেল, ফেল লিখলাম, ফেল সমান ফেল অফ প্রথম প্লাস ফেল অফ দ্বিতীয় মাইনাস ফেল অফ উভয়, তাই না? এটাই তো ফেল অফ প্রথম প্লাস ফেল অফ দ্বিতীয় মাইনাস ফেল অফ উভয়। যেহেতু সবই অকৃতকার্যই দেওয়া আছে, আর তো কোনো প্যারা নাই। 24, 24ও হচ্ছে ফেল, প্লাস দ্বিতীয় বিষয়ে আহ গণিতে, গণিতে ফেল করছে কত? গণিতে ফেল করছে হচ্ছে 43, আর উভয়ে ফেল করছে 15, আর উভয়ে ফেল করছে কি 15। তাহলে টোটাল কত পার্সেন্ট হচ্ছে? তাহলে এই দুইটা, আহ আমি 24 থেকে যদি 15 বাদ দিই 9, তাহলে এখানে কত পার্সেন্ট আসে? 52%। অন্তত একটিতে ফেল করছে হচ্ছে 52%। তাহলে উভয় উভয়ে পাস কত? উভয় উভয় বিষয়ে পাস করছে 100 মাইনাস 52%, মানে হচ্ছে আমাদের কত? 48%। কি পার্সেন্ট সবাই? সবাই পার্সেন্ট? আমি তো দেখলাম যে অ্যান্সার আসছে অনেকেরই, বা 48% আসছে। ঠিক আছে, ক্লিয়ার, বুঝছি, ক্লিয়ার, ইজ ইট ক্লিয়ার? আমরা কি বুঝছি? আমি একটু জিনিসটা জানতে চাই, সবাই ক্লিয়ার হয়েছে? ওকে, সুন্দর সুন্দর, অস্থির। এই সেম অঙ্ক পারা যাবে না এটা? এখানে বলছে বাংলায় 40%, আর 25% ছাত্র হচ্ছে অঙ্কে, এবং 10% উভয় বিষয় অকৃতকার্য হয়, তিনটায় অকৃতকার্য দেওয়া আছে। তাহলে অন্তত একটিতে অকৃতকার্য কি হবে? 40 প্লাস 25 মাইনাস 10, মুখে মুখে এখন করা যায়। আপনি একবার যদি অঙ্ক বুঝে যান, একবার অঙ্ক যখন বুঝে গেছেন, এখন মুখে মুখে করা যাবে না, আপনি না লিখে করতে পারবেন না, যে তিনটাই যেহেতু অকৃতকার্যের কথা বলছে। তাহলে প্রথমটাতে অকৃতকার্য,
প্লাস দ্বিতীয়টাতে অকৃতকার্য মাইনাস 3 নাম্বারটাতে অকৃতকার্য, মানে উভয় বিষয় অকৃতকার্য সমান অন্তত একটা বিষয় অকৃতকার্য। তাহলে এই দুটো যোগ করলে হয় কত? 40 আর 25 যোগ করলে 65, 65 থেকে 10 বিয়োগ করলে 55 হচ্ছে অন্তত একটা বিষয় হইলে অকৃতকার্য হয়েছে। তাহলে উভয় বিষয় কৃতকার্য কত? 100 থেকে 55 বাদ দিলে 45%। তার মানে অ্যান্সার হবে 45%। মুখে 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 এখন করতে পারবেন কি না? এখন হচ্ছে মুখে মুখে করলাম, পারবেন? আমাকে জানান মুখে মুখে, আমরা জানান মুখে মুখে করতে পারবেন এখন? এখন জাস্ট মুখে মুখে অস্থির পারা যাবে? যে এই দুটো যোগ যেহেতু সবগুলো অকৃতকার্য তো প্যারা নাই, তাহলে উভয় বিষয় মানে উভয় বিষয়টা অকৃতকার্য, ওই দুটো অকৃতকার্য, তাহলে অন্তত একটাতে অকৃতকার্য সমান প্রথমটাতে অকৃতকার্য প্লাস দ্বিতীয়টাতে অকৃতকার্য মাইনাস উভয় বিষয় অকৃতকার্য। তাহলে সেটা হচ্ছে অন্তত একটাতে অকৃতকার্য, 100 থেকে ওইটা বাদ দিলে আমাদের হচ্ছে হুম। ওকে, ক্লিয়ার? পারবো? অস্থির? কে ঠেকাবে আমাদেরকে? কেউ ঠেকাইতে পারবে না, আমরা উড়ে উড়ে যাব, তাই না? যে ঠেকাতে আসবে আমরা সকল বাধা বাধা অতিক্রম করে উড়ে উড়ে চলে যাব। আচ্ছা, এই অঙ্কগুলো আমি আবার করব। কতজন পরীক্ষার্থী ছিল? আচ্ছা, ওকে। আচ্ছা, বুঝতে পেরেছি। এইবার এইবার আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে জন দিয়ে অঙ্ক, জন দিয়ে। মনে করেন পার্সেন্টেজ আছে কিন্তু আমাকে জন দিয়ে বের করতে হবে, মানে জন পার্সেন্টেজ থেকে জনে যাইতে হবে এই জিনিসটা। যেহেতু এতদিন থেকে আমরা আজকে আমরা শতকরার 6 নাম্বার লেকচার করতেছি, আমার পেইড ব্যাচে আমাদের এটা কত নাম্বার? শতকরার কত নাম্বার? 6 নাম্বার। তাহলে শতকরা থেকে সংখ্যা বা জনে যাওয়া, এইটা আমাদের পক্ষে যাওয়াটা খুব বেশি কঠিন কিছু হবে না। হ্যাঁ, কঠিন কিছু হবে না, একেবারে কঠিন কিছু হবে না জনে যাওয়া। কেন, কিরকম? যেমন দেখেন, আমি যদি বলি কোনো পরীক্ষায় 200 জন শিক্ষার্থীর মধ্যে, আমি এটাকে চিন্তা করা আগে বাদ দিলাম, এটা নাই, আমি ধরলাম এটা আমি দেখতেই পাচ্ছি না, দেখতেই পাচ্ছি না। আমি এখন যদি দেখি যে 70% বাংলায়, 70% বাংলায়, 60% ইংরেজিতে এবং 10% উভয় বিষয়ে পাশ করে, সব আছে পাশ করার বিষয়, সব পাশ করার বিষয়ই দেওয়া আছে, সবই আছে পাশ। তাহলে আপনাকে আমি যদি বলি প্রথম বিষয়ে পাস, দ্বিতীয় বিষয়ে পাস মাইনাস উভয় বিষয়ে পাস, তাহলে কি অন্তত একটা বিষয় পাস বের হবে? তাহলে আমি একটু খাতা কলম ছাড়া মুখে মুখে বলি বলি যদি যে 70% আর 60% এই দুটো যদি যোগ করি, 70 আর 60 যোগ করলে 130, 130 থেকে উভয় বিষয়টা যদি বাদ দিই তাহলে থাকে হচ্ছে 40, বাদ দিলে থাকে 90%। 90% হচ্ছে অন্তত একটা বিষয় হলেও পাস করছে, 100 থেকে 90% বাদ দিলে থাকে হচ্ছে 10%। উত্তর হইতো 10%, উত্তর হইতো কত পার্সেন্ট? 10%। উত্তর কিন্তু 10% হওয়ার কথা। এই 10% দেখে আপনি যদি উত্তর দাগায় দেন 10 জন, এইটা কিন্তু ভুল হয়ে যাবে। কেন? পার্সেন্টেজে সেটা হচ্ছে 10%। পার্সেন্টেজ মানে কি? 100-র মধ্যে 100 জন যদি থাকতো তাহলে 10 জন আমাদের আসলে উভয় বিষয় ফেল করতো। কিন্তু আমাদের লোক আছে কয়জন? এই যে দেখেন, এখন যেটাকে আমি মিশাই দিছিলাম, আমাদের লোক আছে 200 জন। 100 জনে যদি 10 জন হয়, 200 জনে কয়জন? 20 জন। তাহলে অ্যান্সার কিন্তু হবে 20 জন। এটা হচ্ছে মুখে মুখে করলাম, এটা হচ্ছে মুখে মুখে করার সিস্টেম। এখন যদি আমি একটু ধরে ধরে করি, যারা যারা বলবেন স্যার বুঝি নাই স্যার, আরেকবার স্যার, আরেকবার, আপনাদের কোনো টেনশন নেই, আরেকবার লিখার আপনাকে কষ্ট করতে হবে না, আমি আরেকবার নিজেই ভেঙে ভেঙে বলে দিচ্ছি। হ্যাঁ, একটু মনোযোগ দিলে আপনি অবশ্যই শিখবেন। দেখেন ভালো করে, বাংলায় ইংরেজিতে উভয় বিষয়ে পাশ করে দেওয়া আছে। তাহলে আমি যদি বলি অন্তত একটিতে পাস, আমি যদি বলি অন্তত একটিতে পাস সমান আমরা কি বলবো? পাস অফ বাংলা আর ইংরেজি, তাই না? আচ্ছা, পাস অফ বাংলা প্লাস পাস অফ ইংরেজি মাইনাস পাস অফ উভয়। মানে প্রথম দ্বিতীয় না লিখে এবার একটু লিখলাম আর কি, বাংলা ইংরেজি কষ্ট করে দিছে। তাহলে পাস অফ বাংলায় কতজন, কত পার্সেন্ট? 70। 70%, 60%। তাহলে 70% প্লাস 60% মাইনাস কত? 40। উভয় বিষয়ে 40%। তাহলে কত পার্সেন্ট হয়? 90%। অন্তত একটাতে হইলেও পাস করতে হচ্ছে 90%। তাহলে উভয় ফেল কত পার্সেন্ট? উভয় বিষয় ফেল
উভয় বিষয় ফেল হচ্ছে আমাদের 100 থেকে আমরা যদি 90% বিয়োগ করি তাহলে কত পার্সেন্ট আসে? 10%। 10% হইলো কি উভয় বিষয়ে ফেল করছে, তাহলে পার্সেন্টেজে সেটা 10%। আমি কি বলছিলাম, মান বের করার ক্ষেত্রে এটা কার 10%, এটা বুঝতে হবে কার 10%। মোটের উপরে 10%, মোট কতজন? 200 জন। তাহলে 200 জনের 10% মানে কত? অতএব এই ফেল যে করছে, অতএব ফেল করার সংখ্যা, উভয় বিষয়ে ফেলের যে সংখ্যাটা সেটা হচ্ছে 200 জন যে মোট আছে এর 10% আসলে। 200 জনের 10%, 200 জনের 10% মানে কি? 200 এর 10, এর মানে গুণন 10% মানে 10/100। শূন্য শূন্য কেটে দিলাম, এই শূন্য এই শূন্য কেটে দিলাম, তাহলে থাকে 20 জন। অথবা ঐকিক নিয়ম, ঐকিক নিয়ম কি বলে? 100 জনে 10 জন, একজনে কতজন? 200 জনে কতজন? 100 জনে 10 জন হলে 200 জনে 20 জনই হবে, কোনো প্যারা নাই, তাই না? ধুমধাম ক্লিয়ার, বুঝছি। ওকে, হুম, স্যার করে ফেলছি, রাইট। আচ্ছা, এইটা হইলো আমাদের সংখ্যার মধ্যে থেকে সবচেয়ে সহজ অঙ্ক। সংখ্যার মধ্যে আরেকটু যদি কঠিন অঙ্ক দেয়, সংখ্যা বের করার ক্ষেত্রে আরেকটু যদি কঠিনের অঙ্কের দিকে আমাদের যদি যায়, অঙ্ক কি আমরা কি আমাদেরকে কেউ ঠেকাইতে পারবে? আমরা উঠতে শিখছি না? আমরা উঠতে শিখছি। শুনেন, অঙ্ক করতে কনফিডেন্স লাগে, আপনি একটু কনফিডেন্ট হবেন। একটু কনফিডেন্ট হবেন, ইনশাল্লাহ পারবো। কনফিডেন্ট হবেন, দেখবেন যে পারবেন। কনফিডেন্ট হইতে হবে, একটু কনফিডেন্ট হবেন। কনফিডেন্স না থাকলে অঙ্ক পারাটা একটু মুশকিল। হ্যাঁ, আমাদের আমাদের সময় অনেক ছেলেরা ছিল যারা এসএসসি এইচএসসি তে একটু কনফিডেন্সের অভাবে সঠিক অঙ্কই করতেছে, কিন্তু মনে করতেছে ভুল করতেছি, এই কারণে আর পুরো অঙ্কটা না করে চলে আসতো, এই কারণে অঙ্ক পরীক্ষা খারাপ করতো। তো অঙ্কের জন্য কনফিডেন্স একটা বড় বিষয়। আচ্ছা, কোনো পরীক্ষায় 90% শিক্ষার্থী ইতিহাসে, 85% শিক্ষার্থী ভূগোলে কৃতকার্য হলো, যদি উভয় বিষয়ে কোনো ফেল না করে, ভাইয়া উভয় বিষয়ে কিসের মান দেওয়া আছে? খুব মনোযোগ, কিসের মান দেওয়া আছে? ফেল না করে। উভয় বিষয়ে ফেলের পরিমাণ দেওয়া আছে 0। উভয় বিষয়ে ফেলের পরিমাণ কত দেওয়া আছে? উভয় বিষয়ে ফেল। তাহলে উভয় বিষয়ে যেহেতু ফেল দেওয়া আছে, উভয় বিষয়ে যেহেতু ফেল দেওয়া আছে, ফেলের সংখ্যাটা যেহেতু উভয় বিষয়ে দেওয়া আছে, তাহলে এগুলো কি কৃতকার্য লাগবে নাকি ফেল লাগবে আমাকে বলেন? উভয় বিষয়ে যেহেতু ফেলের সংখ্যাটা দেওয়া আছে, তাহলে কি আমরা উভয় বিষয়ে যেহেতু ফেলের সংখ্যা দেওয়া আছে, তাহলে কি উপরের দুইটা, উপরের দুইটাও কি আমাদের ফেল লাগবে? কৃতকার্য তো দিলে হবে না। তাহলে এইখানেও আমরা বের করব ফেল, কারণ আমরা কি জানি, ফেল দিয়ে যখন আমরা সূত্র লিখি, সূত্রটা হচ্ছে অন্তত একটিতে ফেল। অন্তত একটিতে ফেল সমান প্রথম প্রথম বিষয়ে ফেল প্লাস দ্বিতীয় বিষয়ে ফেল মাইনাস উভয় বিষয়ে ফেল। প্রথম প্রথম দ্বিতীয় মাইনাস হচ্ছে উভয়, রাইট? বুঝছি, ঠিক আছে। এই তো, তাহলে প্রথম বিষয়ে ফেল, ইতিহাসে পাশের শিক্ষার্থী দেওয়া আছে 90%, তাহলে ফেল কত? 10%। ভূগোলে পাশের শিক্ষার্থী দেওয়া আছে 85%, ফেল কত? তাহলে 100 থেকে 85 বাদ দিলে 15%, তাহলে 10 আর 15 পেয়ে গেছি। তাহলে এখানে আমরা 10 আর 15 পেয়ে গেছি। তাহলে প্রথম বিষয় ফেল করছে 10%, দ্বিতীয় দ্বিতীয় বিষয় ফেল করছে 15%, আর উভয় বিষয়তে ফেল করেই নেই, -0, 0%। তাহলে আমরা কি করব? 10 আর 15 মিলে কত পার্সেন্ট? 25%। অন্তত একটা বিষয় হলো ফেল করছে, এরকম আছে 25%। তাহলে সেইখান থেকে আমি যদি বলি উভয় বিষয়ে পাশ করছে কত পার্সেন্ট? উভয় বিষয় পাশ, উভয় বিষয়ে উভয় বিষয়ে পাশ করছে কত পার্সেন্ট সেটা যদি বলি, উভয় বিষয় পাশ, সেটা পার্সেন্টেজে কত আসবে? 100 - 25 মানে কত বলেন তো? 75%। এই পর্যন্ত ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার। উভয় বিষয় পাশ করছে 75%। আমরা একটা দিয়ে এই জিনিসগুলো বের করে ফেলছি। এখন খেয়াল করেন, মানে আমরা সব সময় মোট মোট শিক্ষার্থী কি 100% ধরি? দেখেন, উভয় বিষয়ে 100%-এর মধ্যে 75%-ই কি উভয় বিষয় পাশ করছে, এটা বের করে ফেলছি। এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা? স্যার এটা বুঝলাম না স্যার, এটা কোনটা বুঝেন নাই? উভয় বিষয়ে ফেল না করে মানে কি? উভয় বিষয়ে ফেলের পরিমাণ 0, উভয় বিষয়ে ফেল হচ্ছে 0, উভয় বিষয়ে ফেলের পরিমাণ 0। উভয় বিষয়ে কেউ ফেল করে নাই মানে কি উভয় বিষয়ে সবাই পাশ করছে? এইটা তো না। মানে এই কথাটা মাথায় ঢুকাইতে হবে, এটা কিন্তু ভুল করা যাবে না, ভালো করে মনোযোগ দেন। আমি যদি বলি উভয় বিষয় কেউই ফেল করে নাই, তার মানে কি উভয় বিষয় সবাই পাস করছে? না, কেউ 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 তো এক বিষয়ে পাস করতে পারে। উভয় বিষয়ে ফেলের পরিমাণ 0 এটা বলতে পারি।
উভয় বিষয়ে ফেলের পরিমাণ 0, উভয় বিষয়ে পাস 100%, এটাও কিন্তু বলা যাবে না। উভয় বিষয়ে পাস তো আর 100% করে নাই। কেউ কেউ তো শুধু বাংলায় পাস করে, শুধু ইতিহাসে পাস করছে, কেউ কেউ শুধু ভূগোলে পাস করছে। এটা জিনিস বুঝতে হবে যে যা দেওয়া আছে উভয় বিষয়ে ফেল না করে মানে কি, উভয় বিষয়ে ফেলের পরিমাণ হচ্ছে 0। উভয় বিষয়ে কিন্তু পাস 100% নয়, অন্তত একটা বিষয় হলেও পাস করছে 100%, সেটা বলা যেতে পারে, কিন্তু উভয় বিষয়ে পাস কিন্তু 100% নয়। ক্লিয়ার? এটা কিন্তু না বুঝার কিছু নাই, এটা কিন্তু খুবই ইজি জিনিস। তাহলে উভয় বিষয়ে ফেলের পরিমাণ হচ্ছে কিন্তু 0, উভয় বিষয়ে ফেল হচ্ছে 0। যেহেতু উভয় বিষয়টা ফেলটা দেওয়া আছে, ফেলের পরিমাণটা 0, তাহলে প্রথম বিষয়ে ফেল প্লাস দ্বিতীয় বিষয়ে ফেল মাইনাস উভয় বিষয়ে ফেল, তাহলে 10 + 15 - 0, তার মানে 25 হচ্ছে অন্তত একটিতে ফেল। তাহলে উভয় বিষয় পাস হচ্ছে 100 থেকে 25 বাদ দিলে 75%। ক্লিয়ার? বুঝেছি? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আমরা একটু ক্লিয়ার করেন, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? সবাই সবাই বলেন, এটা ক্লিয়ার হয়েছি? অস্থির 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 ভাবে ক্লিয়ার হয়েছি? এখন মজা দেখেন, এখন মজা দেখবো খালি। মজাটা হচ্ছে আমার কি দেওয়া আছে, উভয় বিষয়ে 225 জন যদি পাশ করে, আমি কি বের করছি, উভয় বিষয়ে পাশ করছে হচ্ছে 75%। আর এখানে কি দেওয়া আছে, উভয় বিষয়ে পাশ করছে 225 জন। তাহলে ওই পরীক্ষায় কতজন অংশগ্রহণ করেছিল, কতজন অংশগ্রহণ করেছিল, আমরা পার্সেন্টেজে সেটাকে কি 100% ধরছি না? তাহলে দেখেন, আমি যদি বলি উভয় বিষয়ে পাশ করছে 75%, আর সেইটাই সংখ্যাতে বললো উভয় বিষয়ে আসলে পাশ করছে 225 জন, তাই তো বলছে উভয় বিষয়ে পাশ করছে 225 জন, তাহলে 75% যে আমি বলছি পার্সেন্টেজে, সেটার মানটাই সংখ্যায় হচ্ছে 225 জন। সংখ্যায় সেটা মানে কি 225 জন, কারণ কি 75% হচ্ছে উভয় বিষয়ে কি করছে, পাশ করছে, সেটাই আমাদের কি সংখ্যাতে 225 জন। তাহলে একের মান 1%-এর মান কত হবে, আমি তো 100% বের করতে চাই মোট শিক্ষার্থী, তাহলে 225 ভাগ 75, তাহলে 100%-এর মান হবে, যেহেতু মোট শিক্ষার্থী বের করতে চাই, তাহলে 225 গুণন 100 ভাগ হচ্ছে 75, 75 একে 75, 3 75 হচ্ছে আমাদের 225, 3 × 100 মানে হচ্ছে 300, তার মানে আমাদের মোট শিক্ষার্থী ছিল 300 জন। ক্লিয়ার? বুঝেছি? মোটের উপর শিক্ষার্থী ছিল কতজন, 300 জন। বুঝলাম? ক্লিয়ার হইছি? পারবো? একটু জানান। মানে আমাদের, আমরা বের করে ফেলছি উভয় বিষয়ে পাশ করছে 75%, সংখ্যাতে আমার দেওয়া আছে উভয় বিষয়ে 225 জন পাশ করে, তো 75% মানে 225, তাহলে 1% মানে 3, কারণ 75, 225-কে 75 দিয়ে ভাগ করলে 3, 1% মানে 3। আমার তো লাগবে 100%-এর মান, কারণ কি আমার তো লাগবে মোট, তাহলে 100% মানে কি, 100% মানে 300। শেষ। মানে এই অঙ্ক এই পর্যন্ত তো আগের মতোই অঙ্ক, এই পর্যন্ত কি, এই যে উভয় বিষয়ে এইটুক তো আগের মতোই অঙ্ক, আগের সেম, সেম টু সেম অঙ্ক। এইভাবে করে আমরা উভয় বিষয়ে পাশের পরিমাণ বের করে ফেলছি 75%। তাহলে পার্সেন্টেজে যেটা 75%, সংখ্যাতে সেটা 225, সেটা প্রশ্ন মতে দেওয়া আছে। এখানে আমরা লিখবো প্রশ্ন মতে, প্রশ্ন মতে 75%-এর মান হচ্ছে 225, 1%-এর মান কত, 100%-এর মান কত। ঠিক আছে? ঠিক আছে, ক্লিয়ার না? ওকে। এই টাইপের এরকম আরেকটা অঙ্ক দেখি, যদিও এটা মানে এর আগের অঙ্কর চেয়েও সহজ। একটু করে ফেলেন, সুন্দর করে ফেলি, প্র্যাকটিস। অস্থির। কফিলাতলি হাই স্কুলে 70% শিক্ষার্থী ইংরাজিতে, 80% শিক্ষার্থী বাংলায়, বাংলায় পাশ করে। যদি উভয় বিষয় ফেল করেছে 10%, তাহলে উভয় বিষয়ে 360 জন যদি পাশ করে, তবে ওই স্কুলে মোট কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। আগের মতো আপনি কতজন, এগুলা এইটুক চিন্তা বাদ দেন এখন, এটুক চিন্তা পরে করব, এটুক চিন্তা পরে পরে করার মতো আমাদের সময় আছে, পরে করার মতো। আগে উপরের মানগুলা দেখেন যে কি দেওয়া আছে, সময় আছে আমাদের। যে 70% ইংরেজিতে, 80% বাংলায় পাশ করে, উভয় বিষয়ে ফেল করেছে 10%, তাহলে উভয় বিষয় দেওয়া আছে ফেল। উভয় বিষয়ে যদি ফেল দেওয়া থাকে তাহলে আমরা কি করব, তাহলে অন্তত একটিতে ফেল, অন্তত একটিতে ফেল, অন্তত একটিতে ফেল সমান কি, ফেল অফ প্রথম বিষয় প্লাস ফেল অফ দ্বিতীয় বিষয় মাইনাস ফেল অফ কি, উভয় বিষয়, তাই না? ফেল অফ প্রথম প্লাস ফেল অফ দ্বিতীয় মাইনাস ফেল অফ উভয়। তাহলে এখন, এখন কথা হচ্ছে উভয় বিষয় যেহেতু ফেল দেওয়া আছে, তাই ফেলে সব কনভার্ট করব, কিন্তু এই 70% আর 80% কি পাস,
তাহলে 70%কে কাটা দিয়ে দিব। 70% যদি পাস করে, তাহলে 100 থেকে 70 বাদ দিলে 30% ফেল করছে, 30% ফেল, তাই না? 80% যেহেতু বাংলায় পাস করে, তাহলে 100 থেকে 80 বাদ দিলে 20% কি করছে, ফেল করছে বাংলায়। তাহলে 30 আর 20% ফেল পেয়ে গেলাম। তাহলে প্রথম বিষয়ে আর দ্বিতীয় বিষয়ে ফেল হচ্ছে 30 আর 20, তাই না? 30% আর 20%। তাহলে 30% প্রথম বিষয়ে ফেল, দ্বিতীয় বিষয়ে ফেল 20%, আর উভয় বিষয়ে ফেল তো দেওয়াই আছে। উভয় বিষয়ে ফেল কত? 10%, রাইট? উভয় বিষয়ে ফেল হচ্ছে আমাদের 10%। তাহলে আমরা এখান থেকে করলাম কি, দুইটাই 50, 50 থেকে 10 বিয়োগ করলে হচ্ছে 40% হচ্ছে অন্তত একটিতে ফেল। অন্তত একটিতে ফেল থেকে আমরা যদি উভয় বিষয়ে পাস বের করি, উভয় বিষয়ে পাস করছে কত পার্সেন্ট, তাহলে কি 100 থেকে কি এই 40% বাদ দিলে বাকি কত থাকে? 60%। কি উভয় বিষয়ে পাস না? পাস তো নাকি? উভয় বিষয়ে পাস করছে 60%। এখন খেয়াল করেন আমাদের মানটা কি দেওয়া আছে, এখন মানটা যেটা দেওয়া আছে সেটার দিকে খেয়াল করেন। মান যেটা দেওয়া আছে, যদি উভয় বিষয়ে 360 জন পাশ করে, যদি উভয় বিষয়ে 360 জন পাশ করে, কি কি পাইছি? উভয় বিষয়ে পাস তো পাইছি 60%। তাহলে প্রশ্ন মতে আমরা কি পারবো? উভয় বিষয়ে পাস আমি পাইছি যে 60%, সেইটা সংখ্যাতে আমাদের কতজন? 360 জন। বুঝতে কি বুঝি নাই? কারণ পার্সেন্টেজ এটা 60% উভয় বিষয় পাস, সংখ্যাতে সেইটা বলছে উভয় বিষয়ে 360 জন পাস করে। তাহলে মোট শিক্ষার্থী মানে তো 100%। তাহলে 60%-এর মান 360, 1%-এর মান কত হবে? 360/60। তাহলে আমরা মোট শিক্ষার্থী মানে 100%-এর মান কত হবে? তাহলে 360 গুণন 100/60। তাহলে শূন্য শূন্য কাটা, 6 কে 6, 6 6 36, 6 গুণন 100 মানে 600 জন। সবাইকে ক্লিয়ার কি ক্লিয়ার না? অস্থির ভাবে ক্লিয়ার হয়েছেন কিনা আমি একটু জানতে চাই। অস্থির অস্থির কিনা, অস্থির ভাবে ক্লিয়ার কিনা? সবাই লাইভটা শেয়ার করে দেন পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য। সবাই শেয়ার 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 দিস লাইভ। অস্থির অস্থির। কেউ ফেল না করলে, উভয় বিষয়ে ফেল না করলে কি জিরো? উভয় বিষয়ে কেউই ফেল করে নাই, তাহলে তখন তো জিরো ধরবো। ঠিক আছে, ঠিক আছে। অস্থির, ক্লিয়ার, অসাধারণ, ভেরি গুড। আচ্ছা, শুনেন, আমি যখন অঙ্ক করাই তখন এই নিয়মটা বাদ দিয়েও বাকি দুটো নিয়মও দেখাইছি কেন? কারণ কনসেপ্টের বেলা এমন হইতেই পারে আপনাদের অন্য কনসেপ্টেরও অঙ্ক কাজে লাগতেছে। যেমন অঙ্ক মাঝে মাঝে কিন্তু কঠিন এসে যেতে পারে। হ্যাঁ, কঠিন এসে যেতে পারে। যেমন এই অঙ্কটার কথা আমরা যদি একটু খেয়াল করি, হ্যাঁ, এই অঙ্কটার কথার দিকে আমরা যদি একটু খেয়াল করি, মনোযোগ দেন, মনোযোগ দেন, যে কোনো পরীক্ষায় খুবই মনোযোগ দেন, খুবই আহ, অস্থিরভাবে ক্লিয়ার। আমাদের লাস্ট আগের অঙ্কটা বুঝি নাই। কোন আগের অঙ্কটা? এইটা অঙ্ক আর এর আগের অঙ্ক তো একই অঙ্ক। কোনটা বুঝেন নাই? মানে যদি উভয় বিষয়ে কেউ ফেল না করে, তাহলে উভয় বিষয়ে কেউ ফেল করে না, তো উভয় বিষয়ে ফেলের সংখ্যা কত? জিরো। উভয় বিষয়ে ফেলের সংখ্যা জিরো। তাহলে ফেল যেহেতু দেওয়া আছে এখানে, এই দুটো পাস দেওয়া আছে, পাসকে ফেলে কনভার্ট করে নিতে হবে। তো উভয় বিষয়ে ফেলের পরিমাণ জিরো, তাহলে প্রথম বিষয়ে ফেল, দ্বিতীয় বিষয়ে ফেল মাইনাস উভয় বিষয়ে ফেল। কোনটা কোনটা কোনটা? আগেরটা মাহবুব হোসেন, কোনটা বুঝেন নাই? আগেরটা কোনটা বুঝেন নাই? কেন বুঝেন নাই? কেন বুঝবেন না? কেন বুঝবেন না মাহবুব হোসেন? কোনটা বুঝেন নাই আমাকে বলেন। মানে কেউ ফেল করে নাই, তার মানে কি উভয় বিষয়ে ফেলের পরিমাণ কত? জিরো। আর ফেলের পরিমাণ যেহেতু উভয় বিষয় এটা দেওয়া আছে, এটাও ফেল বের করতে হবে, এটাও ফেল। তাহলে এটা 90 থেকে 10 হইলো, এটা 15 হইলো, তাহলে 10 আর 15 প্লাস মাইনাস জিরো। ঠিক আছে, ওকে, ঠিক আছে, এবার ক্লিয়ার। হ্যাঁ, বাদ যাবে না আমাদের একটা ছাত্র, একজন ছাত্র বাদ যাবে না। যে বুঝবো না কেন? বুঝতে বাধ্য, বুঝবোই, বুঝবো কেন বুঝবো না? বুঝতেই বাধ্য, তাই না? আমরা বুঝবোই, সবাই বুঝে গেছে। এখন দেখেন, তো এই অঙ্কটার দিকে খেয়াল করেন, যে কোনো পরীক্ষায় 35% ছাত্র এক বিষয়ে, 42% ছাত্র অন্য বিষয়ে ফেল করলো, এবং 15% ছাত্র উভয় বিষয়ে ফেল করলো। উভয় বিষয় কি করলো? ফেল করলো। যদি যদি বা যদি 2500 জন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করে,
তাহলে কতজন যে কোনো একটিতে ফেল করছে, যে কোনো একটিতে ফেল করছে। এই অঙ্কটা দুইটা লিখিত নিয়মও এটাই, হ্যাঁ লিখিত নিয়ম এটাই এইভাবে করে করা যাবে, সমস্যা নেই। এটা এটা একটা চমৎকার কোশ্চেন। আগে এই 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 পোর্শনটা বাদ দেই যে এতজন অংশগ্রহণ করে, তাহলে আমরা একটু পার্সেন্টেজে বের করার চেষ্টা করি কতজন শিক্ষার্থী অন্তত কতজন শিক্ষার্থী যে কোনো একটিতে ফেল করছে, যে কোনো একটিতে বলছে, যে কোনো একটিতে। এটা দেখেন, এটা দুইটা নিয়মে করা যায়। এই অঙ্কটা আমরা দুইটা নিয়মে করব। এটা প্রথমেই দুইটার জন্য দুইটা আমি নিয়ে নিলাম, দুইটা নিয়মে করব আমরা, ঠিক আছে। এখন প্রথমে আমি একটু বুঝাই, প্রথমে জিনিসটা আমি একটু বুঝাই। এটা দুইটা নিয়মে করা যাবে। প্রথম নিয়মটা হইলো, আপনি আমাকে বলেন যে, দেখেন এখানে কিন্তু বলছে কতজন শিক্ষার্থী যে কোনো একটিতে ফেল করেছে। যে কোনো একটিতে ফেল কিন্তু এখন পর্যন্ত আমরা বের করি নাই। আমরা কি কি বের করছিলাম? হয় উভয় বিষয়ে ফেল, অথবা অন্তত একটি বিষয়ে ফেল, অন্তত একটি বিষয়ে ফেল অথবা উভয় বিষয়ে ফেল আমরা বের করতেছিলাম। এইটা আগে বুঝে নেন, আমি দুইটা নিয়মে করা শিখাই দিচ্ছি, কোনো প্যারা নাই, আগে বুঝেন। দেখেন, আগে আপনি এটা বুঝেন আপনার কি দেওয়া আছে। এই 35% ছাত্র এক বিষয়ে, 42% ছাত্র অন্য বিষয়ে ফেল করলো, এটা ফেল দেওয়া আছে। আর উভয় বিষয়ে ফেল দেওয়া আছে, সবই ফেল, এইটাও ফেল এইটাও ফেল, সবই ফেল, তিনটাই ফেল দেওয়া আছে। তার মানে আমাদের সূত্র কি বলে? অন্তত একটিতে ফেল। আমাদের সূত্র বলে অন্তত একটিতে ফেল, তাই না? অন্তত একটিতে ফেল, যেহেতু তিনটাই ফেল দেওয়া আছে, কোনো কনভার্সনের কোনো কিছু নাই। অন্তত একটিতে ফেল সমান প্রথম বিষয়ে ফেল। আচ্ছা লিখেই ফেলি, প্রথম বিষয়ে ফেল অফ প্রথম বিষয়, প্রথম বিষয়ে ফেল প্লাস দ্বিতীয় বিষয়ে ফেল মাইনাস উভয় বিষয়ে ফেল, তাই না? তাহলে এখন আমি কি বলতে পারি? প্রথম বিষয়ে ফেল করছে কত? 35, 42 আর 15। প্রথম বিষয় হচ্ছে 35, তারপরের বিষয় হচ্ছে 42, আর সেখান থেকে হচ্ছে আমাদের 15% বিয়োগ। তাহলে 35 থেকে 15 গেলে 20, 20 আর 42 হচ্ছে 62%। এই 62% হচ্ছে অন্তত একটা বিষয় হলেও ফেল করছে, অন্তত একটা বিষয় হলেও ফেল করছে 62%। এখন দেখেন, 62% যে অন্তত একটা বিষয় হলেও ফেল করছে, তাহলে এই অন্তত একটা বিষয় হলেও যে ফেল করছে, আর এইখানে কি দেওয়া আছে যে যে কোনো একটিতে ফেল করেছে, যে কোনো একটাতে ফেল করছে, সেইটার পরিমাণ আসলে আমরা কিভাবে করে বের করতে পারি? দেখেন, অন্তত একটিতে ফেলের মধ্যে কারা কারা আছে এইটুকু যদি আপনি বলেন আমাকে। অন্তত একটা ফেল মানে কি বুঝেন আপনি? আপনি একটু বলেন দেখি, আপনি নিজে নিজে বলেন, একটু মনোযোগ দিয়ে চিন্তা করেন। মনে করেন আপনার কাছে দুইটা সাবজেক্ট আছে, একটা সাবজেক্টের নাম এক বিষয় আছে, একটা সাবজেক্ট মনে করেন ম্যাথ, একটা ইংলিশ। আমি যদি বলি অন্তত একটাতে হইলেও ফেল করছে, এই কথাটা বলতে আপনি এখানে কারা কারা আছে? অন্তত একটাতে ফেলের মধ্যে কারা কারা আছে? বাংলায় ফেল, মানে অঙ্ক আর মানে ম্যাথ আর ইংলিশ যদি হয়, তাহলে ম্যাথে ফেল আছে, ম্যাথে ফেল আছে যারা শুধু ম্যাথে ফেল করছে, যারা শুধু ইংলিশে ফেল করছে, আবার যারা উভয় বিষয়ে ফেল করছে। অন্তত একটা বিষয়ে ফেল মানে কি? এখানে তিন টাইপের মানুষ আছে, এখানে তিন টাইপের মানুষ আছে। কোন কোন টাইপের? যারা অনলি কিসে ফেল করছে, অনলি অনলি ম্যাথে ফেল করছে। ধরেন আমি ধরে নিলাম যে ম্যাথ আর ইংলিশ হচ্ছে সাবজেক্টের নাম, ম্যাথ আর ইংলিশ। অনলি মনে করেন কিসে ফেল করছে, ইংলিশে ফেল করছে, তারা আছে। আবার ম্যাথ প্লাস ইংলিশ দুটাতেই ফেল করছে। এরা সবাই কি এর মধ্যে আছে কি নাই? সবাই এর মধ্যে আছে কি নাই একটু আগে বুঝে নেন, একটু ভালো করে বুঝে নেন। আমাদের কি যোগে ভুল হয়েছে কেন? 35 আর ইয়াতে তো 77, 77 থেকে 15 বাদ দিলে 62, না যোগে তো ঠিকই আছে। মানে অন্তত একটিতে ফেল মানে কি? অন্তত একটিতে ফেল মানে কি? এখানে কারা কারা আছে অন্তত একটিতে ফেলের মধ্যে? যারা অনলি বাংলায় ফেল করছে, মানে অনলি গণিতে ফেল করছে, অনলি ইংলিশে ফেল করছে, অনলি আবার দুইটাতেই ফেল করছে, সবাই আছে। তার মধ্যে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, এখানে চাইছে কতজন শিক্ষার্থী যে কোনো একটিতে ফেল করছে, এখানে কিন্তু উভয় বিষয় ফেল করতে আনা যাবে না। তাহলে শুধু একটি বিষয় ফেল করছে, মানে শুধু একটিতে ফেল করছে, একটিতে ফেল করছে, এর মধ্যে কতজন? এই 62%-এর মধ্যে, এই 62%-এর মধ্যে আমাদের কিন্তু 15% কিন্তু উভয় বিষয়ে ফেল করছিল। এই 15% যদি আমি আরেকবার বাদ দিই, এই 15%, এই 15% যদি আমি বাদ দিই, তাহলে এই 15% বাদ দিলে আমাদের থাকে কত? 47%। যেই 47% কিন্তু আমাদের কি শুধুমাত্র একটা বিষয়ে ফেল করছে।
এইটার জন্য এর আগেকার মানে আমাদের ম্যাজিক ম্যাথ যেটা সেকেন্ড এডিশন বই ছিল, সেই সেই এডিশনের বইয়ে আমি একবারেই লিখে দিছিলাম, অনেকে এটা বুঝতে পারে নাই, শুধু একটিতে ফেল যদি বের করতে হয় তখন প্রথম বিষয়ে ফেল প্লাস দ্বিতীয় বিষয়ে ফেল মাইনাস 2 ইন্টু উভয় বিষয়ে ফেল আসলে বিয়োগ করতে হয়। কেন 2 ইন্টু উভয় বিষয়ে ফেল কেন? কারণ এই 2 ইন্টু 15 কেন, এই 15টা দুইবার বিয়োগ করতে হবে। 15 তো নর্মালি একবার বিয়োগ আছেই, এই যে অন্তত একটি বিষয় ফেলের জন্য। কিন্তু অন্তত একটি বিষয় ফেল থেকে আমাকে বের করতে হবে শুধু একটাতে ফেল কয়জন, কারণ অন্তত একটির মধ্যে কিন্তু উভয় বিষয় ফেলও আছে, অন্তত একটি বিষয় ফেলের মধ্যে। এইটা আরেকটা নিয়ম যেটা আছে, সেই নিয়মটা আরেকটু সহজ, ওইটা আমি করাই দিব একটু পরে। এইটা একবারে করার সিস্টেম হচ্ছে প্রথম বিষয় ফেল দ্বিতীয় বিষয় ফেল -2 ইন্টু উভয় বিষয় ফেল, মানে আমি 35 প্লাস 42 মাইনাস যদি 2 ইন্টু 15 করি তাহলে একবারই 47 বের হবে। এই দুটো যোগ করলে আস্তে আস্তে 77, 77 -30 করলে আমাদের আস্তে আস্তে হচ্ছে 47%। 47% হচ্ছে আমাদের কি, একটি বিষয় হচ্ছে আমাদের ফেলের পার্সেন্টেজ, যে একটা বিষয় ফেল করছে তারা, মানে একটা বিষয়ে কারা কারা ফেল করছে। ঠিক আছে, একটা বিষয় ফেল করছে কারা, তারা। অঙ্কটা কঠিন, এই অঙ্কটা বারবার, এটা তো রেকর্ডিং থাকবে, বারবার দেখবেন এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা বারবার দেখবেন, বারবার 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 করে দেখবেন, ঠিক আছে? তাহলে এখন দেখেন, আপনার কাছে স্টুডেন্ট ছিল 2500 জন। এই 2500 জনের মধ্যে কত পার্সেন্ট একটিতে ফেল করছে, কত পার্সেন্ট? 47% হচ্ছে একটিতে ফেল করছে, শুধু একটাতে ফেল করতে হচ্ছে 47%। তাহলে কত কতজন, মানে শিক্ষার্থীর সংখ্যাটা যদি আমি বলি, যেহেতু আমাদের মোট আছে হচ্ছে কতজন, 2500 জন, তাহলে 2500 এর আমি যদি 47% বের করি, এক সেকেন্ড, হ্যাঁ 2500 এর 47% যদি আমরা বের করি, আচ্ছা কোন পাশে করব, এই পাশে করে ফেলি, এটা আরেকটা সহজ নিয়মে করে দিব, সমস্যা নেই। 2500 এর এর মানে গুণন 47% মানে 47/100, দুটা শূন্য দুটা শূন্য দিয়ে কেটে দিলাম। তাহলে 47 আর 25 যদি আমরা গুণ করি, 47 গুণন 25 এখানে করে ফেলি, 47 আর 25 যদি গুণ করি, তাহলে আপনাদের কি ওই যে একদিন কি পুরাটা এক লাইনে গুণ করা শিখাইলাম না, 5 সাথে 35-এর 5, হাতে থাকলো 3, তারপরে এইটার সাথে এইটা গুণ, 4 5 20, 7 দুগুণে 14, 14 আর 20 মিলে হচ্ছে আমাদের 34, হাতের 3 মিলে হচ্ছে 37, 37-এর 7, হাতে থাকলো আবার 3, আর 4 দুগুণে 8, 8 আর 3 হচ্ছে 11, তার মানে 1175। এক লাইনে গুণটা মনে আছে, এক লাইনে গুণ এইভাবে আগে গুণ করতে হয়, তারপরে এটার সাথে এটা, এটার সাথে এটা, লাস্টে এটা, এটা গুণ কিন্তু একবারও শিখাইছি, ঠিক আছে? তো এই জিনিসটা এইভাবে করে বুঝবেন। সেকেন্ড আরেকটা নিয়মে বুঝলে আপনার জন্য সুবিধা হবে। দেখেন এই অঙ্কটা যদি আপনি তো আরেকটা যে ছোটদের বেসিক ছিল সেটা দিয়ে বুঝলে আপনার জন্য বোঝাটা সহজ হবে। কিরকম আপনাকে বলি, ছোটদের বেসিক দিয়ে আপনি একটু খালি খেয়াল করেন, ছোটদের বেসিক দিয়ে বুঝতে গেলে আপনার এত ইজি লাগবে, বলবেন যে ও আচ্ছা এটাই তো ভালো। দেখেন, আপনি দেখেন 35 জন হচ্ছে একটা বিষয়ে ফেল করছিল, তার মধ্যে 15 জন উভয় বিষয়ে ফেল করছিল। আচ্ছা এক বিষয়ে ফেল যদি আমি আগে বের করি, এক বিষয়ে ফেল, তাহলে এক বিষয়ে ফেলের কথা যদি আমি বের করি, চিন্তা করেন আগে, এক বিষয়ে ফেল, তাহলে এক বিষয়ে ফেল করছিল হচ্ছে আমাদের 35%। এক বিষয়ে ফেল মানে ছোটদের নিয়মে আমরা যদি করি, পরে লিখেই রাখি ছোটদের নিয়মে, এই অঙ্কটা ছোটদের নিয়মে আপনার জন্য বুঝতে ইজি হবে। ছোটদের নিয়মে আমি যদি চিন্তা করি যে এক বিষয়ে বা প্রথম বিষয় বললাম, প্রথম বিষয়ে ফেল করতে কত পার্সেন্ট, প্রথম বিষয়ে ফেলের পরিমাণ হচ্ছে 35%। তাহলে বলছে যে প্রথম বিষয়ে ফেল হচ্ছে আমাদের 35%, রাইট? প্রথম বিষয়ে ফেল হচ্ছে 35%। এর মধ্যে উভয় বিষয়ে ফেল কিন্তু বলে দেওয়া আছে, উভয় বিষয়ে ফেল করতে 15%। তাহলে শুধু প্রথম বিষয়ে ফেল কত পার্সেন্ট, ওই যে শুধু শুধু যে আমরা বের করতেছিলাম, যে যারা যারা শুধু প্রথম বিষয়ে ফেল, তাহলে এইখান থেকে আমরা কি বিয়োগ করে দিব, 15% বিয়োগ করে দিব, যেহেতু 15% উভয় বিষয়ে ফেল করছে, তাহলে আমাদের থাকলো কি 20% শুধু প্রথম বিষয়ে ফেল। মানে 35% প্রথম বিষয়ে ফেল করছিল, এদেরকে একটা রুমে যায় বসাইলাম, এর মধ্যে থেকে ভাই তোরা বাইরে হ, যারা দুই বিষয়ে ফেল করছস তারা বাইরে হ, বাইরে হয়ে গেল, এই 15% বাইরে হয়ে গেল, আর বাকি 20% কি বসে আছে ওই রুমটার মধ্যে আগের মতো, ওই ছোটদের নিয়মটা চিন্তা করেন। আচ্ছা দ্বিতীয়তে আমরা যদি বলি যে 42% ছিল অন্য বিষয়ে ফেল, মানে দ্বিতীয় বিষয়টা বললাম হচ্ছে
দ্বিতীয় বিষয়ে ফেল ছিল হচ্ছে 42%। তাহলে দ্বিতীয় বিষয়ে ফেল কত পার্সেন্ট? দ্বিতীয় বিষয়ে ফেল হচ্ছে আমাদের 42%। তাহলে শুধু দ্বিতীয় বিষয়ে ফেল কত পার্সেন্ট? শুধু দ্বিতীয় বিষয়ে যারা ফেল করছে তাদেরকে মনে করেন একটা রুমে বসাইছেন, তার মধ্যে যারা উভয় বিষয় ফেল করছে তাদেরকে আপনি বাইর করে দিচ্ছেন এই 42% থেকে 15%কে বের করে দিচ্ছেন। তাহলে বের করে দিলে এখানে 15% বের করলে আর থাকে কত বলেন? এখানে থাকে আর 27%। তাহলে 27%কে আপনি বের করে দিচ্ছেন, মানে 27% আর আছে যারা শুধু দ্বিতীয় বিষয় ফেল করছে। এখন কোশ্চেনটা হইলো, কোশ্চেনটার মধ্যে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে কতজন যে কোনো একটা বিষয়ে ফেল করছে। আমরা এর আগের অঙ্কগুলাতে এই বিষয়ে ফেল প্লাস এই বিষয়ে ফেল প্লাস উভয় বিষয়ে ফেল করতেছিলাম, কিন্তু এখন তো একটা বিষয়ে ফেল শুধু আমার চাইছে। তাই এই দুইটাই, এ একটা বিষয় ফেল করছে, এও একটা বিষয় ফেল করছে, আর উভয় বিষয়ে ফেল যে 15%, এটা আর যোগ করা যাবে না। তাহলে একটি বিষয়ে ফেল করছে কতজন? একটি বিষয়ে ফেল হচ্ছে, একটি বিষয়ে ফেল সমান হচ্ছে 20 প্লাস হচ্ছে 27 মিলে হচ্ছে 47%। মানে এখানে যদি বলতাম অন্তত একটি বিষয়ে ফেল, তখন কিন্তু দুইটা বিষয়ে ফেলও চলে আসতো, কারণ অন্তত মানে একটা তো ফেল করতে পারে, দুইটা তো ফেল করতে পারে। কিন্তু আমি চাচ্ছি একটা বিষয়ে ফেল করছে কতজন, তাহলে এই দুইটা যোগ করে দিলেই কিন্তু আমার হয়ে গেল 47%। এইটাই কিন্তু আমার তখন আসছিল, এটা কিন্তু তখন কষ্ট করে আসছে। এইটা কিন্তু ওই বাচ্চাকার নিয়মে ইজি হয়ে যায়, বাচ্চাদের নিয়মটা যেটা, এইটাতে কিন্তু আমাদের ইজিলি আসলে বের হয়েছে। এই জিনিসটা কিন্তু ইজিলি বের হয়ে গেছে। ক্লিয়ার? বুঝছি। তাহলে একটা বিষয়ে ফেল করছে কিন্তু আমার আসলে 47%, একটা বিষয়ে ফেল করছে 47%। তাহলে একটা বিষয় যদি 47% হয়, মোটের উপর স্টুডেন্ট আমার ছিল হচ্ছে কত? 2500 জন। আপনি বলতে পারেন এরপরে আমি ঐকিক নিয়মে করব, করেন। আপনি যদি 2500 এর 47% না করে আপনি যদি বলেন যে 100 জন শিক্ষার্থীর মধ্যে 47 জন, 100 জন শিক্ষার্থীর মধ্যে আমাদের একটি বিষয় ফেল করছে 47 জন, তাহলে একজনের মধ্যে একজনের মধ্যে ফেল করবে 47 ভাগ 100 জন। তাহলে টোটাল স্টুডেন্ট যদি 2500 জন থাকে, তাহলে টোটাল ফেল করবে হচ্ছে 47 গুণন 2500 ভাগ 100। এইটা করতে আমার মজা লাগে, আমার এইরকম অঙ্ক করতে খুব ভালো লাগে। 47 গুণন 25 করলে 1175 হবে। এইভাবে অঙ্ক করতে ভালো লাগে, করেন, করেন, কোনো সমস্যা নাই, এভাবে করতে পারেন, কোনো প্রবলেম নাই। আবার কারো যদি মনে হয় যে না, ওইভাবে ঐকিক নিয়ম, এত ছোটদের নিয়ম কেন করব, আমি মোট ফেলের সংখ্যা যদি আমি বের করি, জাস্ট আমি 2500 এর 47% দিব, তাতেও হবে। 2500 এর 47% দিলেই তো আপনার মানটা বের হয়ে যাবে। 2500 গুণ 47 ভাগ 100, দুইটা শূন্য কাটা, 25 গুণ 47 মানে 1175। ক্লিয়ার কি ক্লিয়ার না আমাকে জানান। সবাই কি বুঝছি? কাহিনী কি ক্লিয়ার হয়েছি? এটা কি ক্লিয়ার হয়েছে আমাকে জানান। মানে দুইটাই কিন্তু নিয়ম, মানে এই নিয়মেও আমরা করতে পারি। এই নিয়মে করলে আমাদেরকে বুঝতে হবে অন্তত একটি বিষয় ফেল থেকে আমাকে আবার উভয় বিষয়টা বাদ দিতে হবে, মানে দুইবার উভয় বিষয় বাদ দিলে, এই দুইটা যোগ করে দুইবার উভয় বিষয় বাদ দিলে আসলে আমাদের অন্তত একটি বিষয় ফেলবে, মানে শুধু একটি বিষয় ফেল বের হয়। তো এইটা বুঝাচ্ছে আসলে দ্বিতীয় নিয়মটা বোঝাটাই ইজিয়ার। ঠিক আছে? অঙ্ক কঠিন আসলে এতটুকু পর্যন্ত আসতে পারে। এর চেয়ে দেখেন, আপনার যত প্রকারের ঘুরায় পেঁচায় আসতে পারে সব অঙ্ক করাই দিছি। আর কোনো প্যারা আছে? আপনাদের নর্মালি আসে প্রথম দিককার অঙ্কগুলাই, আমি একবারে ডেপথে যে সবগুলো অঙ্কই আপনাদের করাবো। সেই জন্য সহজ হোক কঠিন হোক যা হোক তাই হোক, একবারে দুমড়ায় মুছায় যাতে আপনি গিয়ে গলদকরণ করতে পারেন, সেটার জন্য আপনার লাগবে আর কি? প্র্যাকটিস। একজন একটা ক্লাস একবার দেখে যদি না হয়, একজন একটা ক্লাস 5বার দেখবে, দেখতেই থাকবেন। কারণ এইখানে আমি যেইভাবে করে যতটুক সময় নিয়ে পড়াচ্ছি, এইভাবে করে পড়ানোটাই হচ্ছে মেইন স্ট্যান্ডার্ড সময়। এর চেয়ে বেশি স্লো যাওয়া যাবে না, এর চেয়ে বেশি দ্রুতও যাওয়া যাবে না। এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম, যেইটা দেখে মানে বাকিটা হচ্ছে আপনাকে অবশ্যই একটা ক্লাস যদি আপনার কাছে মনে হয় যে না আমি আরেকবার দেখবো। আপনি যদি চাকরি পেতে চান, আপনি যদি ভালো করতে চান প্রতিযোগিতামূলক পরীক্ষায়, আপনাকে অন্যদের চেয়ে আগায় থাকতে হইলে অবশ্যই 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 আপনার প্র্যাকটিসটা বাড়াইতে হবে। তাই না? আমার ক্লাস করতেছেন, এর সাথে ভালো লাগতেছে, এই ভালো লাগাটা এক ধাপ, যে হ্যাঁ আমার অঙ্ক করতে এখন ভালো লাগতেছে। দ্বিতীয় ধাপ হচ্ছে প্র্যাকটিস বাড়ায় দেওয়া। আপনি ইনশাল্লাহ অবশ্যই সফল হবেন। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখছি। আমাদের একটা অসাধারণ টাইপের আমরা টপিক শিখলাম। আগামী আগামী ক্লাসে আমি বলেছিলাম আগে, আগামী ক্লাসটাতে আমাদের নর্মালি ক্লাস যে 9টার দিকে হয়, আগামী ক্লাসটা আমি নিব হচ্ছে 10টা 15 মিনিটে। কারণ আমার মেয়ে অসুস্থ থাকার ফলে ওকে মানে এখন সুস্থ মোটামুটি, ওকে ডাক্তার দেখাইতে নিয়ে যাব, কালকে ডাক্তার দেখাতে একটু দেরি হয়ে যাবে। সেজন্য 10টা 15তে ক্লাস হবে আগামীকালকে, যদি আপনাদের প্রাইভেট ব্যাচের আর কি। প্রাইভেট ব্যাচে আমি জানাই দিব তারপরও। তো ঠিক আছে,
আপনাদের ফার্স্ট উইকটা ভালোই কাটছে, আগামী শুক্রবার কিন্তু এক্সাম আছে আপনাদের। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।